রেডিও মিলনের আজকের নিবেদন অজিতেশ নাগের গোয়েন্দা ইন্দ্রমোহন সিরিজের কাহিনী গোয়েন্দা ইন্দ্রমোহন ও মৃগেন্দ্র ভিলার রহস্য। লেখক শ্রী অজিতেশ নাগকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে অজিতেশ নাগের কাহিনী গোয়েন্দা ইন্দ্রমোহন ও মৃগেন্দ্র ভিলা রহস্য। হ্যালো হ্যালো সোনু। বাবি, তুমি? হ্যাঁ তো, আরে গলা শুনেও চিনতে পারছিস না? ঘুমোচ্ছিলি নাকি? ফোন ধরছিলি না কেন? উফ, কতদিন বলেছি নিজে একটা মোবাইল নাও। তুমি তো জানো ভাবি, আমি আননোন ফোন নাম্বার ধরি না। ভাবলাম কার না কার, শেষে 3বার রিং হওয়াতে ধরলাম। এটা কার নাম্বার? ওঙ্কার নাথের। ওঙ্কার আঙ্কেল কি নতুন নাম্বার নিয়েছেন নাকি? আগেটা তো সেভ করাই ছিল। হবে হয়তো, আমি অত শত জানি না। আছো কোথায়? বীরপাড়াতে তো? না, ঝিল পাহাড়ি। তুমি যে চিঠি বাড়িতে ছেড়ে গিয়েছিলে তাতে তো লেখা ছিল বীরপাড়া। সেখান থেকে ঝিল পাহাড়িতে পৌঁছলে কি করে? আর জায়গাটা কোথায়? জীবনে তো নামই শুনিনি। ঝিল পাহাড়ি জলপাইগুড়িতে, কিন্তু ওই বাংলাদেশ বর্ডারের কাছে। সীমান্ত পেরোলেই ওপারে হলো হাতিবান্ধা। কে থাকে এই ঝিল পাহাড়িতে? বলছি সে এক কাণ্ড। তোর হাতে সময় আছে তো? হ্যাঁ রে, হ্যাঁ, আমাদের তো এখন লাঞ্চ ব্রেক। আমি খেতে খেতে শুনছি, বলে যাও। ও, আজ হলো গিয়ে বুধবার। গত সপ্তাহের বৃহস্পতিবার যখন ওই বসার ঘরে সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল সমগ্র 10ম খণ্ডটা নিয়ে পড়তে বসেছিলাম, এমন সময় কলিং বেলের শব্দ। বুঝলি, আজকাল কলিং বেলটা বেজে উঠলেই আমার কেমন যেন ভয় লাগে। আবার হয়তো কোনো কেস নিয়ে কেউ হাজির হলো। তাই নিশীথকে তো বলেই রেখেছি, অচেনা মুখ দেখলেই যেন বলে দেয় আমি বাড়িতে নেই। শুধু বাড়িতেই নয়, যেন বলে দেয় 1 মাসের জন্য ভারতবর্ষের বাইরে গেছে। অবশ্য পাড়ার কেউ হলে। পয়েন্টে এসো ভাবি, কে এসেছিল? আরে ওঙ্কার নাথ, একেবারে গ্যালিস দেওয়া চকচকে কালারের প্যান্ট আর দুধ সাদা একটা জামা পরে। বুঝলি, ডুমরিপুরার ঘটনার পরে তো বাবুর পাত্তা পাওয়া যায়নি, প্রায় 9 মাসের মতো উধাও। অবশ্য বাচ্চারে ফোন করেছিল মাঝে, মিথ্যে কথা বলবো না। তা ওই ওঙ্কারনাথ ডান হাতের আঙুলে একটা চাবির রিং ঘোরাতে ঘোরাতে ধপ করে এসে সোফায় বসে পড়ল। আমি তো অবাক। জিজ্ঞেস করলাম, কি রে, একদিন বাদে ভেসে উঠতে পারলি? হ্যাঁ, ভেসে ওঠাই বটে। রিটায়ার করার আগের বছরগুলোতে ভাবলাম আয়েসে কেটে যাবে। ও মা, রেসপন্সিবিলিটি আরও বেড়ে গেল। কাস্টমসে আয়েশ করে কাজ, ভাবলি কি করে? গাড়িটা কবে কিনলি? হ্যাঁ, এই মাস 4 হলো। আচ্ছা, এটা বাংলার কোন সিজন রে? মোস্ট প্রবাবলি শরৎ। কেন? আহা, রাজারহাটের দিকটার বাতাস এখন অবধি বুক ভরে নেওয়া যায়। পরে কি হবে কে জানে। আকাশও কত পরিষ্কার। আজ বেরোবার সময় দেখলাম মেঘ, থোকা থোকা কত মেঘ। তাতেই মনে হলো পুজো এসে যাচ্ছে। এবার তোর খবর কি বল? ডুমরিপুরার পরে নাকি শোভাবাজারেও একটা কেস সলভ করে ফেলেছিস। সবই কানে আসে। গ্রেট গ্রেট। যাই হোক, আপাতত দিন-12 লিভ নিয়েছি, বুঝলি। হেভি টায়ার্ড। চল ঘুরে আসি। পাগল, তোর সঙ্গে আর যাই? গতবার ডুমরিপুরায় নিয়ে গিয়ে যা ফাঁসিয়েছিলি। হে মা, না 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 না, মা শীতলার দিব্যি। এবার আর ওইসব নয়, বুঝলি। বীরপাড়ায় আমার দিদির বাড়ি, 1-2 দিন থেকে ডুয়ার্সটা ঘুরে আসবো। তুই ছাড়া আমার আর কে আছে বল? ইন্দ্রমোহনের তীব্র আপত্তি ওঙ্কারনাথ শোনেননি। পরদিনই যাত্রা। নিজের গাড়ি নিয়েই যাবেন ওঙ্কারনাথ। 14-15 ঘন্টার তো মামলা, টানা না চালালেই হলো। 2-4 ব্রেক নিলে অনায়াসে দিদির বাড়ি পৌঁছে যাওয়া যাবে। তাই হলো। সন্মোহ তখন অফিস পিকনিকে ডায়মন্ড হারবারে। ফিরতে ফিরতে সেই শনিবার। মুশকিল হলো, ছেলের নম্বরে 2-4 ফোন করেও কানেকশন পাননি ইন্দ্রমোহন। শেষে একটা চিঠিতে কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন লিখে নিশীথের হাতে ধরিয়ে দিয়েছিলেন। সবই ঠিক ছিল।
বীরপাড়ায় ওঙ্কারনাথের দিদি জামাইবাবুর আতিথ্যে দিব্য কেটে গিয়েছিল 2 দিন। সোমবারে তারা বেরিয়ে পড়েছিলেন ডুয়ার্সের উদ্দেশ্যে, কিন্তু রাস্তায় দারুণ এক চমক অপেক্ষা করছিল। একটা রোড সাইড ধাবা গোছের হোটেলে খেতে ঢুকেছেন। ওঙ্কারনাথ টয়লেটে গেছেন, এমন সময় পিঠে এক মারাত্মক চাপড় পড়ল। প্রচণ্ড চমকে ইন্দ্রমোহন ঘুরে তাকিয়ে স্থানও হয়ে গেলেন। অরবিন্দ মেহরা! বাপরে, কত বছর পর দেখা! এই ভদ্রলোক ছিলেন তাদের ডিপার্টমেন্টাল হেড। ইন্দ্রমোহন যাতে চাকরি না ছাড়েন তার জন্য কম জোরাজুরি করেননি। ইন্দ্রমোহন খেয়াল করেছিলেন ভদ্রলোক একই রকম আছেন প্রায়। সেই সোনালি চশমা, সেই মিলিটারি গোঁফ, কাঁচা পাকা ব্যাকব্রাশ চুল। তবে সারা জীবন যাকে ইউনিফর্মে দেখেছেন তাকে টি শার্ট, জিন্স আর স্নিকারে দেখে বেশ মজাই লাগছিল তার। অরবিন্দজি স্যার, আপনি? ইয়েস খাসনবিশ, হাউ আর ইউ? ইতিমধ্যে ওঙ্কারনাথও ফিরে এসেছিলেন। তিনিও অবাক। কথায় কথায় জানা গেল অরবিন্দজি বর্তমানে অবসর জীবন কাটাচ্ছে এবং সময় সুযোগ পেলেই সস্ত্রীক ঘুরে বেড়াচ্ছেন নানা জায়গায়। একটাই মেয়ে, সে আবার বিদেশে থাকে। অরবিন্দজিরা এবার গিয়েছিলেন ডুয়ার্সেই। ফেরার পথে নেমেছেন চা পান করতে। শোনো, ডুয়ার্সে পরে যেও, আপাতত আমার সঙ্গে চলো। কোথায়? ঝিল পাহাড়িতে। ওখানেই থাকি এখন। আমার আদি বাড়ি তো মেখলিগঞ্জে। রিটায়ারমেন্টের পরে একদম পিসফুলি লাইফ কাটাবো বলে এক বন্ধুর মারফত জমি সমেত একটা পুরনো বাড়ি কিনে রেখেছিলাম ঝিল পাহাড়িতে। বছর 1.5 হলো আগের কনস্ট্রাকশনটা ভেঙে নতুন বাড়ি বানিয়ে ওখানেই থাকছি। কোনো এক্সকিউজ দিও না, রিটায়ার করলেও কিন্তু আমি এখনো তোমার সিনিয়র। নিরুপায় হয়ে ওঙ্কারনাথ স্টিয়ারিং ঘুরিয়েছিলেন অরবিন্দজির গাড়িকে অনুসরণ করতে করতে। যেতে যেতে ইন্দ্রমোহন বলেছিলেন, ঘাবড়াস না, স্যারের বাড়িতে 1-2 দিন ম্যাক্সিমাম, তারপরেই ডুয়ার্স। মোটামুটি ঘন বসতিপূর্ণ এলাকা ছাড়িয়ে অরবিন্দজির গাড়ি যেখানে থেমেছিল সেখানে নেমে ইন্দ্রমোহন দেখলেন একটা বাগান ঘেরা একতলা বাড়ি। চারিদিকের পরিবেশ ভারী মনোরম আর নির্জন। ঝিল পাহাড়ি তার নামের ঐতিহ্য রেখেছে বলা যায়। অনেকটা ছাড়া ছাড়া এক একটা বাড়ি, রাস্তার পাশে ফুলের গাছ। বেশিরভাগ বাড়িরই ইটের দেওয়াল আর টিনের চাল। আসার সময় রাস্তার পাশে একটা প্রকাণ্ড মাঠের মধ্যে বেশ জনসমাগম দেখে ওরা দাঁড়িয়েছিলেন। অরবিন্দজি বলেছিলেন, হাট বসেছে সোমবারে। সপ্তাহে 2 দিন এখানে হাট বসে, মানডে আর থার্সডে। যা কেনার এই 2 দিনেই কিনে রেখে দিতে হয়। একদিক থেকে ঝিল পাহাড়ির এই দিকটাকে ভিলেজও বলতে পারো। বেশিরভাগ লোকজনই ট্রাইবালস। আমার ফ্রেন্ড না থাকলে জমি কেনা পসিবল ছিল না। এই হলো বৃত্তান্ত। সব শুনে সন্মোহ বলল, যাক, তাহলে ক্রাইম সিনে এখনো এসে পড়োনি? থাপ্পড় খাবি একটা। এখানে আসলে তুইও বুঝতে পারতিস, এখানকার মানুষজন এত সহজ সরল যে ক্রাইম করবার কথা কেউ ভাবতেই পারে না। অরবিন্দজি তো বললেনই, লাস্ট 10 ইয়ার্সে এখানে তেমন কোনো সিরিয়াস ক্রাইম হয়নি। ওনার সেই বন্ধু যিনি জমি বাড়ি কিনতে সাহায্য করেছেন, তিনি এখানকার থানার ওসি। বসে বসে নাকি মাছি তাড়ায়। যাক, তোর সাথে কথা হয়ে গেল, এখন নিশ্চিন্ত। রাখছি এখন। দুপুরে ঘুমানোর অভ্যেস নেই ইন্দ্রমোহনের। একটা ম্যাগাজিন নিয়ে চেয়ারে বসে পড়ছিলেন। এমন সময় অরবিন্দজি ঘরে ঢুকে বললেন, রিটায়ার করার পরেও যে তুমি ডে ড্রিমের ব্যাড হ্যাবিটটা গ্রহণ করতে পারোনি দেখে ভারী খুশি হলাম। চলো এলাকাটা ঘুরে দেখাই তোমাকে। ওঙ্কার তো দেখলাম ঘুমোচ্ছে, তোলো ওকে। তাই হলো। প্রায় মিনিট 40 ধরে নানান জায়গায় ঘুরিয়ে অরবিন্দজি বাড়ি ফেরার পথ ধরেছেন। এমন সময় একটা বাড়ি নজরে এলো ইন্দ্রমোহনের। দোতলা বাড়ি, দেখেই বোঝা যাচ্ছে বেশ অনেক বছর আগেকার। সামনেই এক চিলতে বাগান, যদিও সেটা আগাছায় ভরা। ইন্দ্রমোহন অবাক হলেন, যে বাড়িতে মানুষ বসবাস করে তার এমন পোড়োদশা কেন? অরবিন্দজি বললেন, পালবাবুদের বাড়ি। আগে অবস্থা ভালো ছিল। ডুয়ার্সের কাছে এদের একটা চা বাগানও আছে, কিন্তু চা বাগানের তো আর আগের মতো রমরমা অবস্থা নেই, তাই অবস্থা পড়ে এসেছে।
তবু এতটাও নয় যে মেরামত করতে পারেন না। ইন্দ্রমোহন খেয়াল করলেন ভাঙা সদর দরজার পাশে একটা নেমপ্লেট বসানো আছে। কাছে গিয়ে প্রায় মুছে যাওয়া অক্ষরগুলো পড়তে পারলেন, মৃগেন্দ্র ভিলা। আপনি এই বাড়িতে আসেন টাসেন? মাঝে সাঝে, ওই মাসে 1-8 দিন খুব দরকার হলে। রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ হয়, ওরা খুব একটা আলাপি নন। ভেতরে লোক আছে, কিন্তু সব দরজা জানলাই তো দেখছি বন্ধ। বেশ ইন্টারেস্টিং। অ্যাট প্রেজেন্ট নেই, শুনেছি পালবাবুরা ঘুরতে গেছেন, কোথায় জানি না। একটা গন্ধ পাচ্ছি স্যার, সর্ট অফ এ ব্যাড স্মেল। ওহো, তুমি তো এখন আবার ডিটেকটিভ খাসনবিশ, সেই কারণে স্মেলিং পাওয়ারটা বেড়ে গিয়েছে। তুমি কি ভেবেছিলে ডিপার্টমেন্ট ছেড়েছো বলে আমরা তোমাকে ভুলে গিয়েছি? সব খবরই পাই। না না স্যার, তেমন কিছু না, সবটাই কোইন্সিডেন্টাল। গন্ধটা তুই পাচ্ছিস ওঙ্কার? পাচ্ছি, বাট ভেরি লাইট। আই সাসপেক্ট কোনো চুহা বিল্লি মোড়ে টোড়ে আছে বাগানের ভিতরে, অনেকদিন সাফ সুতরো হয় না। পরের দিন প্রাতরাশ সেরে ইন্দ্রমোহন যখন ওঙ্কারনাথকে সঙ্গে নিয়ে ঝিল পাহাড়ির চা বাগানের দিকে ঘুরতে বেরোচ্ছেন, তখনও জানেন না কি ঘটতে চলেছে। অরবিন্দজি আজ সঙ্গে যাননি, তাঁর বাড়িতে কলের মিস্ত্রি এসেছে, তিনি তদারক করছেন। মিসেস মেহরা রান্নাঘরে ব্যস্ত। রাস্তায় বেরিয়ে ইন্দ্রমোহনরা ঠিক করে ফেললেন আজকের দিনটা এখানে থেকে কাল সকালেই ডুয়ার্সের উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন। দুপুর নাগাদ ইন্দ্রমোহনরা ফিরে এসে দেখলেন বাড়িতে অরবিন্দজি নেই। ওদের দেখে মিসেস মেহরা উদ্বিগ্ন মুখে জানালেন অরবিন্দজি নাকি পালবাবুদের বাড়ি গেছেন। ওনার ফ্রেন্ড মিস্টার লাহিড়ী থানা থেকে এসেছিলেন, তাঁর সঙ্গে চলে গেছেন। ইন্দ্রমোহন আন্দাজে বুঝলেন মিস্টার লাহিড়ী হলেন অরবিন্দজির সেই পুলিশ বন্ধু, যিনি ওনাকে এখানে জমিবাড়ি কিনতে সাহায্য করেছিলেন। অরবিন্দজির কথা মতো মাছি তাড়ানো অফিসার ইনচার্জ। কিন্তু ব্যস্ত সমস্ত হয়ে বেরিয়ে গেলেন কেন? আয় তো গুপি, দেখি। রাস্তা চিনতে পারবি? ও সরি সরি সরি, তোর তো আবার ফটোগ্রাফিক ব্যাপার স্যাপার। ইন্দ্রমোহন আর ওঙ্কারনাথ যখন মৃগেন্দ্র ভিলার সামনে এসে উপস্থিত হলেন, তখন সেই বাড়ি ঘিরে বেশ ভিড় জমেছে, আর সবাই নাকের রুমাল চেপে দাঁড়িয়ে আছে। পচা গন্ধ, কতগুলো ইঁদুর বিড়াল মরেছে রে। বাতাসের সঙ্গে ভেসে একটা দুঃসহ ভ্যাপসা পচা গন্ধ এসে যেন নাকে ধাক্কা মারছে। তবে ইন্দ্রমোহন পাত্তা না দিয়ে অরবিন্দজিকে খুঁজে বের করলেন। কি হয়েছে স্যার? জানা গেল কাল সন্ধে থেকেই নাকি একটা মরা পচা গন্ধ পাচ্ছিল পথ চলতি লোকজন। আজ সকালে আশেপাশের বাড়ির বাসিন্দারাও পেতে শুরু করে। সবাই ভেবেছিল কোথাও কোনো বড়সড় জানোয়ার মরে পড়ে আছে, কিন্তু দুপুর নাগাদ গন্ধের চোটে অস্থির হয়ে পাড়ার লোকজন উৎস অনুসন্ধান করতে করতে এসে দেখে এই মৃগেন্দ্র ভিলার ভেতর থেকেই গন্ধটা আসছে। কেউ কেউ ভাঙা দরজা পেরিয়ে বাগানের আগাছার মধ্যে অনুসন্ধান চালায়। শেষে আবিষ্কৃত হয় গন্ধটা আসছে মৃগেন্দ্র ভিলার একতলার কোনো একটা ঘর থেকে। এক অজানা আশঙ্কায় তারা সোজা থানায় গিয়ে খবর দেয়। খবর পেয়ে মিস্টার লাহিড়ী দুজন কনস্টেবলকে নিয়ে প্রথমে যান অরবিন্দ মেহরার কাছে। সেখান থেকে তাকে নিয়ে এই অকুস্থলে। রুমাল নাকে চেপে ধরে অরবিন্দজি তাঁর বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। ভদ্রলোকের নাম বিনোদ লাহিড়ী, ঝিল পাহাড়ি থানার ওসি। গেট দিয়ে ঢুকে সামান্য নুড়ি বিছানো পথ পেরিয়ে ইন্দ্রমোহন দেখলেন কাল পুরো বাড়িটাকে বন্ধ মনে হলেও একতলার দরজাটা সামান্য খোলা রয়েছে, আর সম্ভবত ঝুপসি গাছগাছালিগুলোর জন্যই চোখে পড়েনি ব্যাপারটা। দরজার পাশে একটা জানালাও সম্পূর্ণ খোলা। এই পথেই গন্ধটা বাইরে ছড়িয়েছে। ইন্দ্রমোহন আরও জানলেন মিস্টার লাহিড়ী ইতিমধ্যেই পড়োশিদের কাছ থেকে পালবাবুর মোবাইল নাম্বার জোগাড় করে তাকে পুরো ঘটনা জানিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ঝিল পাহাড়িতে ফিরে আসতে নির্দেশ দিয়েছেন। একজন কনস্টেবল হাতের লাঠি দিয়ে দরজায় ঠেলা দিতেই সেটা সম্পূর্ণ খুলে গেল,
আর উৎকট গন্ধটা যেন হাত পা ছুঁড়ে দৌড়ে বাইরে বেরিয়ে এলো। বেশ কয়েকজন তৎক্ষণাৎ সরে পড়ল। বিনোদ লাহিড়ী ঘরে প্রবেশ করলেন। পেছন পেছন অরবিন্দজি, ওঙ্কারনাথ আর ইন্দ্রমোহন। ইন্দ্রমোহনকেও এবার নাকের রুমাল চাপা দিতে হলো। ঘরে ঢুকে প্রথমেই ঘরের ভেতরটা এক ঝলক দেখে নিলেন ইন্দ্রমোহন। মাঝারি সাইজের ঘর, তাতে একটা খাট, খাটের পাশে একটা টেবিল, একটা চেয়ার, খানিকটা দূরে একটা আলনা, আর ঘরের কোণে জলের কুঁজো আর গ্লাস, তার পাশে একটা স্টোভ, রান্নার হাঁড়িকুড়ি, এইসব। পাশে কাঁচা শাকসবজির টুকরো ছড়ানো। দরজার পাশে একজোড়া হাওয়াই চপ্পল। আর একদিকে একটা পার্শ্ববর্তী কক্ষ দেখা যাচ্ছে, খুব সম্ভবত সেটা টয়লেট। দরজাটা সামান্য খোলা। দেওয়ালে একটা বাল্ব আর ছাদ থেকে ঝুলছে একটা সিলিং ফ্যান, এবং সেটা ঘূর্ণায়মান। এই মুহূর্তে সবার দৃষ্টি নিবদ্ধ খাটের দিকে। সেখানে চিত হয়ে শুয়ে আছে একটা 26-27 বছরের মেয়ে। পরনে কমলা আর কালো মেশানো সালোয়ার কামিজ। খাটের সামনে মেঝের ওপরে উল্টে থাকা একজোড়া মেয়েদের চপ্পল, চোখ উন্মুক্ত এবং বিস্ফারিত, ঠোঁট দুটো উন্মুক্ত। বাঁ হাতটা বিছানার চাদর খামচে ধরে আছে। গলায় জমাট বাঁধা কালো তরল। দেখে মনে হচ্ছে কেউ যেন কালো মাফলার পরিয়ে দিয়েছে। লাহিড়ী চোখ মুখ কুঁচকে মৃতদেহটা পর্যবেক্ষণ করতে লাগলেন। তারপর বললেন, দিন তিনেক আগে মারা গেছে মনে হচ্ছে। তারও বেশি। তাই নাকি? কি করে বুঝলেন? 72 ঘন্টা অবধি ইন্টারনাল পার্টসের পচন হয়। তার বেশি হলে বডি ফুলে যাবে, লিকুইড ছাড়বে, তাই না? বডি কিন্তু অলরেডি ফুলে উঠতে শুরু করেছে। আপনার ডিটেকশন আর কি কি বলছে মিস্টার খাসনাদেশ? মোস্ট প্রবাবলি এই ঘরে একজন ভাড়াটে থাকতেন। এমনটা ভাবার কারণ? কারণ এত বড় বাড়িতে নিশ্চয়ই অনেক কটা ঘর হবে। খামোখা বাড়ির একজন মেম্বার কেন এইরকম একটা সিঙ্গেল রুমে থাকতে যাবেন? আর যিনি থাকতেন তিনি সম্ভবত একা থাকতেন। অবশ্য আমি ভুলও হতে পারি। ইউ আর রাইট খাসনবিশ। একদিন পালবাবু বলছিলেন, শুনে আমি একটু অবাকই হয়েছিলাম, এই রিমোট এলাকায় টেনেন্ট। দেখুন, টেনেন্ট হোক বা না হোক, যিনি থাকতেন তিনি একাই থাকতেন, সে তো বোঝাই যাচ্ছে। আর তিনিই খুন হয়ে পড়ে আছেন। এনার আইডেন্টিটি? এই ঘরের বাসিন্দা একজন পুরুষ, মিস্টার লাহিড়ী। সেটা আবার কি করে জানলে? ওই টেবিলের ওপর জিনিসগুলো দেখুন স্যার। চিরুনি, টুথব্রাশ দুটোকে দেখুন। অত ছোট চিরুনি মেয়েরা ইউজ করে না। আর হার্ড ব্রাশও। আর একটা জিনিসও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, রেজার। আরও একটা জিনিস, ওই প্লাস্টিকের ডাস্টবিনটা থেকে উকি মারছে। আফটার শেভ লোশনের শিশি, মোস্ট প্রবাবলি ফুরিয়ে যাওয়ায় ফেলে দেওয়া হয়েছে। আর কিছু? হ্যাঁ, টয়লেটের দরজার ফাঁকটুকু দিয়ে দেখুন, দেখা যাচ্ছে ভেতরের তাকে একটা লুঙ্গি ঝোলানো রয়েছে। আর দরজার পাশের ওই হাওয়াই চপ্পলটা দেখুন, এর সাইজ কম করে 9 থেকে 10 হবে। স্ট্র্যাপ দুটো দুদিকে ছেত্রে গেছে, মানে বেশ লম্বা এবং হেলদি লোক। ওয়ান্ডারফুল। আমার এতে কিছুই ক্রেডিট নেই, সবই তো চোখের সামনে সাজানো রয়েছে। আই থিঙ্ক লাহিড়ী বাবু একটু ভালো করে দেখলেই এগুলো বলে দিতে পারতেন। আরও অনেক কিছুই বলা যায়। সে হয়তো যায়, কিন্তু আপাতত আমরা এই ঘরের বাইরে যাই। এই বিটকেল গন্ধ আর নিতে পাচ্ছি না। হ্যাঁ, সেই ভালো। ঘরটাকে সিল করে দিয়ে বডিটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দিই। চলুন। বাইরে এসেই ওঙ্কারনাথ হড় করে বমি করে ফেললেন। বিনোদ, আমরা বরং আমাদের বাড়িতেই খানিকক্ষণ বসি, একটু চা জল খাই। ওঙ্কার ততক্ষণে সুস্থ হয়ে উঠুক। কনস্টেবল দুজনকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে সবাই অরবিন্দজির বাড়ির দিকে হাঁটা লাগালেন। তো কাস্টমসে আপনি কি করছিলেন?
আপনার তো ডিটেকটিভ ডিপার্টমেন্টে যাওয়ার কথা। সে তো ইন্দ্র বলেই দিল তখন। পয়েন্টগুলো কিন্তু আপনিও ধরতে পারতেন, তবে ওর চোখে একটু আগে পড়েছে, এই যা। আরো কিছু আছে নাকি স্টকে? ভারী মজা পেয়েছো বিনোদ, তাই না? কাজটা তোমাদের। খাসনবিশ কেন মাথা ঘামাবে শুধু শুধু? সেটাই, এবার আপনাদের কাজ। আই হ্যাভ ফুল কনফিডেন্স অন বেঙ্গল পুলিশ। আর কাল তো আমরা ডুয়ার্স চলে যাচ্ছি। সে তো কাল। আপাতত আরো কিছু ডিটেকশন থাকলে বলেই দাও না হে। ভিকটিমের চোখ দুটো দেখেছিলেন? মনে হচ্ছে খুনটা আচমকা হয়েছে, আর ভিকটিমের কাছে সেটা ছিল কমপ্লিটলি আনএক্সপেক্টেড। মানে হত্যাকারীকে ভিকটিম চিনত? এক্স্যাক্টলি, এবং তার কাছ থেকে এমন আক্রমণ আসতে পারে 2 সেকেন্ড আগেও সে ভাবেনি। বডির বাঁ হাতটা বিছানার চাদর খামচে ধরা ছিল, আর মুখটা খোলা, মানে মানে আচমকা গলার নলি ফাঁক হয়ে যাওয়ায় প্রচণ্ড শ্বাসকষ্ট হয়েছিল। বাঁচার চেষ্টায় মুখ দিয়ে নিঃশ্বাস নিতে চেষ্টা করছিল, কিন্তু পারেনি। ভিকটিমকে বিছানায় খুন করা হয়নি, খুন করে টেনে হিঁচড়ে বিছানায় নিয়ে গিয়ে ফেলা হয়েছে। কারণ মেয়েটার চপ্পল দুটো দেখেছিলেন? একটার থেকে আরেকটা দূরত্ব দেখেছেন? মানে টেনে নিয়ে যাওয়ার সময়েই এক এক করে চপ্পল দুটো পা থেকে খুলে যায়। আর যদি আমার অনুমান সত্যি হয়, তাহলে মার্ডারার মোস্ট প্রবাবলি প্রফেশনাল নয়। সে খুনটা করে প্ল্যান্ড অর আনপ্ল্যান্ড, আই এম নট শিওর, তারপরেই ভয় পেয়ে ঘর ছেড়ে পালায়। এটা কি করে বোঝা গেল? প্রফেশনাল হলে এটাকে সুইসাইড হিসেবে শো করতে পারত। জানলার 3টে শিক ভাঙা খেয়াল করেছিলেন? মার্ডারার চাইলে দরজাটা ভেতর থেকে বন্ধ করে মার্ডার ওয়েপনটা ভিকটিমের হাতে ধরিয়ে দিয়ে জানলা পথে বেরিয়ে যেত। কিন্তু আপনিই বলেছিলেন যে মার্ডারার লম্বা চওড়া মানুষ, সেক্ষেত্রে ওই পথে পালাতে পারত কি? ঠিকই বলেছেন, সবটাই আমার অনুমান, আর কিছু নয়। মার্ডারার ভয় পেয়েছিল এই কারণে বললাম যে সিলিং ফ্যানটা কিন্তু চলছিল। হয়তো খুনের সময় থেকেই, মানে খুন করেই দরজা ভেজিয়ে পালিয়েছে। কোল্ড ব্লাডেড মার্ডারার হলে এই ভুলটা করতো না। আপনার কথাগুলোকে সলিড পয়েন্ট হিসেবে মেনে নিলে বলতে হয় মার্ডার ওয়েপনে মার্ডারারের ফিঙ্গারপ্রিন্ট আছে, কিন্তু অস্ত্রটা গেল কোথায়? সেটাই প্রশ্ন মিস্টার লাহিড়ী। খুব সম্ভবত মার্ডারার ওটা নিয়ে পালিয়েছে। ওটা পেলে না হয়। আরও একটা পয়েন্ট বেশ ভাবার মতো, এটা অরবিন্দজি বলেছিলেন, এই রিমোট এলাকায় ভাড়া নিতে আসবে কে? সত্যিই তো তাই। ঝিলপাহাড়ি এমন তো কোনো বড় শহর বা টাউন নয়, কোনো টুরিস্ট স্পটও নয়। আই থিঙ্ক এই জায়গায় কোনো সরকারি বা বেসরকারি চাকরি করার অফিসও নেই, ওই থানা আর হাসপাতাল ছাড়া। সেটা আমার মাথাতেও এসেছিল। আর আসল ব্যাপারটা হলো মার্ডারার কে এবং ভিকটিম কে, কি তার পরিচয়? কারণ আমার হিসেব মতো পালবাবুরা কোনো পুরুষকে ভাড়া দিয়েছিলেন। তাহলে এই মেয়েটি কি তার প্রেমিকা? এসবের উত্তর জানা যাবে ল্যান্ডলর্ড ফিরলে। উনি সপরিবারে ভুটান বেড়াতে গেছেন, আশা করি কাল সকালের মধ্যেই এসে যাবেন। আচ্ছা অরবিন্দজি, ওই বাড়িতে কে কে থাকেন? সব মিলিয়ে 3 জন। শুভেন্দু পাল, সঙ্গে তার স্ত্রী কেয়া, আর ওর ভাই অর্ধেন্দু, বাস। হাউএভার, বেস্ট অফ লাক মিস্টার লাহিড়ী। বেস্ট অফ লাক ফ্রম মাই হার্ট বিনোদ। বাট খাসনবিশ, তুমি আবার এটা ভাবছো না তো যে কাল মর্নিং হলেই ফিউজিটিভ হয়ে যাবে? আমি জাস্ট এই প্রপোজালটাই দিতে যাচ্ছিলাম, কিন্তু ভয়ে পারছিলাম না। দিলেই ইন্দ্র আমাকে ঝাড়তে শুরু করবে। না না, আমাদের কালই ডুয়ার্সে যেতে হবে, তারপর কলকাতা। একটা আর্জেন্ট কাজ মনে পড়ে গেছে। অ্যাজ আ সিনিয়র আমি তোমাকে অর্ডার করতেই পারি, তাই তো? হয়তো আমরা দুজনেই এখন আর পোস্টে নেই, কিন্তু তোমার চাইতে তো আমি বড়। অ্যাটলিস্ট এই রেসপেক্টটা তো আমি দাবি করতেই পারি, পারি না? ইন্দ্রমোহন মুখ কালো করে বসে রইলেন। অরবিন্দজি লাহিড়ীকে বাইরে ছাড়তে গিয়ে ফিরে এলেন 10 মিনিট বাদে। মাথা নিচু করে বসেছিলেন ইন্দ্রমোহন। খাসনবিশ, আই ওয়াজ জোকিং, বাট তোমাকে রিকোয়েস্টটা করলাম কেন জানো? বিনোদের এটা সার্ভিস লাইফের লাস্ট ইয়ার। এমনিতেই এতদিন বসে থেকে থেকে আর ছোটোখাটো চুরি চামারি সামলে ওর বছরগুলো কেটে গিয়েছিল। এর আগে যে 3 জায়গায় পোস্টেড ছিল, বলা যায় একদম প্রথম দিকের লাইফ ছাড়া খুন জখম এইসব ওকে সামলাতেই হয়নি। ভাগ্য ভালো ছিল, বাট এই কেসটা সলভ না করতে পারলে লাস্ট ইয়ারে এসে কেরিয়ারে একটা দাগ থেকে যাবে।
আমি বাইরে দাঁড়িয়ে বিনোদের সঙ্গে এটা নিয়েই কথা বলছিলাম। ইউ মে নট বি রানিং বিহাইন্ড দ্য কালপ্রিট, বাট পাশে থেকে অ্যাডভাইস তো করতেই পারো। ইন্দ্রমোহন শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন জানালার বাইরে। খানিক অপেক্ষা করে অরবিন্দজি নিষ্প্রভ গলায় বললেন, ওয়েল, কাল তোমরা তাহলে ডুয়ার্সে বেরিয়ে যাও। আমি বলি কি, তোমাদের গাড়িটা রেখে আমার গাড়িটা নিয়ে যাও। আমার ড্রাইভার ডুয়ার্সটাকে হাতের তালুর মতো চেনে। দেখো, পালবাবুরা আগে ফিরে আসুক। অরবিন্দজির মুখ নিমেষে উজ্জ্বল হয়ে গেল। বাহ, আপনার তো রহস্য রোমাঞ্চের দারুণ কালেকশন। একটু দেখছি কেমন। মৃগেন্দ্র ভিলার দোতলার বসার ঘরে পা রাখতেই ইন্দ্রমোহনের দৃষ্টি গিয়েছিল উত্তরের দেওয়ালে লাগানো কাঁচে ঢাকা আলমারিটার দিকে। ওপর থেকে নিচের তাক অবধি থরে থরে বই। খানিক তাকিয়েই তিনি চমকে উঠলেন। প্রায় ৯৯% বই। ওই ২-৪টে ভ্রমণ বিষয়ক বই আর ২টো অভিধান বাদ দিলে নানান ইংরেজি আর বাংলা গোয়েন্দা উপন্যাসে ঠাসা। ঝিল পাহাড়ির মতো জায়গায় এমন নিবিষ্ট পাঠক থাকতে পারেন, সেটা ভেবেই খানিক অবাক হয়েছিলেন ইন্দ্রমোহন। যাকে প্রশ্নটা করেছিলেন তিনি কোনো জবাব দিলেন না। অবশ্য দেওয়ার মতো মানসিক অবস্থাও তার নেই। সপরিবারে মনের আনন্দে ছুটি কাটানোর মাঝপথে যদি থানা থেকে ফোন আসে যে ওনার বাড়ির একতলায় একটি অজ্ঞাত পরিচয় মহিলা খুন হয়েছে এবং বর্তমানে ২জন জাঁদরেল অফিসারের সামনে তাকে বসে থাকতে হচ্ছে, তাহলে মনের অবস্থা ঝুলে পড়াই স্বাভাবিক। আজ বিনোদ লাহিড়ী একজন সাব ইন্সপেক্টর আর ২জন কনস্টেবলকে সঙ্গে করে নিয়ে এসেছেন। অবশ্য সঙ্গে অরবিন্দজি, ওঙ্কারনাথ আর ইন্দ্রমোহনও আছেন। ভদ্রলোক একটা বেতের চেয়ারে বসে আছেন। পাশে একজন ভদ্রমহিলা আর একজন পুরুষ। আন্দাজ করাই যায় এই ২জন ভদ্রলোকের স্ত্রী এবং ভাই। লাহিড়ী পুলিশি গাম্ভীর্যে ততক্ষণে প্রশ্নবাণ ছুঁড়তে শুরু করে দিয়েছেন। আপনার নাম? শুভেন্দু পাল। এনারা? আমার স্ত্রী আর ভাই। নাম? কেয়া পাল, অর্ধেন্দু পাল। বয়স কত আপনার? 46। নেহাতি নিয়ম রক্ষার জন্য প্রশ্নপর্ব চলছে। ইন্দ্রমোহন আলমারির কাছে গিয়ে ভালো করে দেখলেন। দেখে চমৎকৃত হলেন। শুধু দেশি নয়, বিদেশি গোয়েন্দারাও সেখানে হাজির সসম্মানে। দ্য বিগ শিপ, কিলিং ফ্লোর, লাস্ট বাস টু উডস্টক, কেভ অ্যান্ড শ্যাডোজ, এইরকম সব বই। নিচের তাকগুলো বাঙালিদের জয় জয়কার ঘোষণা করছে। লেখকদের নামগুলো তাকে আরও চমৎকৃত করল। শুভেন্দুবাবু, লোকে যেখানে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, সুচিত্রা ভট্টাচার্য বা হেমেন্দ্র কুমার রায়ের লেখা পড়তে চায়, সেখানে অদৃশ বর্ধন, দীনেন্দ্র কুমার রায়, ধীরেন্দ্রলাল ধর, শ্রী পারাবত, এই নামগুলো সত্যিই আনকমন। আপনি সবগুলো পড়েছেন? একেবারে সব না হলেও ৪-৫টা বাকি আছে। ওয়ান্ডারফুল। তা প্রিয় গোয়েন্দা কে? ওভাবে তো একজনের নাম নেওয়া ভারী মুশকিল। তবে যদি একজনের নাম নিতেই হয় তবে মিস মার্পল। বাহ, তাই বইগুলো কোত্থেকে জোগাড় করলেন? ভাই শহরে যায়, কলকাতাতেও বারচারে গিয়েছিল। যখন যাই আমি ওকে লিখে দিই। এই কালেকশন আজকের নয়, বছর 13-14। তবে আপনার আর আপনার ভাইয়ের এজ ডিফারেন্সটা কিন্তু বেশ নোটিসেবল। হ্যাঁ, 12 বছরের। আচ্ছা শুভেন্দুবাবু, এই মৃগেন্দ্র ভিলার মৃগেন্দ্র কে ছিলেন? আপনার কোনো পূর্বপুরুষ? হ্যাঁ, আমার ঠাকুরদার বাবা ছিলেন মৃগেন্দ্র নারায়ণ পাল। তিনি এই বাড়িটা বানান। তবে শুরুতে এটা একতলা ছিল। আমার ঠাকুরদা দোতলাটা তোলেন, তখন থেকেই আর কি। এইবার আপনার ভাড়াটের বিষয়ে কিছু কথা আছে। আপনি ভাড়া নেওয়ার সিদ্ধান্তটা কবে নিলেন? না, ভাড়া দেওয়ার একদমই ইচ্ছে ছিল না। আমরা দোতলায় শিফট হয়ে যাওয়ার পরে একতলার ঘরগুলো কাজের লোকেদের জন্য বরাদ্দ হয়। তারপর দিনে দিনে আমাদের অবস্থা পড়তে শুরু করে। ঠাকুর চাকরেরা ধীরে ধীরে বিদায় নিল। তারপর ঘরগুলো বন্ধই পড়ে থাকতো। শুধু ওই ঘরটায় আমরা কিছু বাতিল জিনিসপত্র রেখে দিতাম। বাকি ঘরগুলো এখনো তালাবন্ধ। যদি কোনো গেস্ট আসে, আর একটা ইচ্ছে ছিল, ভাইয়ের তো একদিন বিয়ে হবে, তখন না হয়। তো একদিন দুপুর নাগাদ একটা মেয়ে এলো। মেয়ে? কম বয়সের? হ্যাঁ, এই 26-27 বছর বয়স হবে। 5 ফুটের বেশি হাইট নয়। বলল ভাড়া থাকতে চায়। বলল সে নাকি পিএইচডি করছে উত্তরবঙ্গের আদিবাসীদের নিয়ে। সেই ব্যাপারেই এসেছে। কিন্তু ঝিলপাহাড়ি তো কোনো হোটেল নেই। গ্রামের কাউকে জিজ্ঞাসা করায়
কে নাকি আমার বাড়ির কথা বলেছে, কিন্তু মশাই মিথ্যে বলবো না, আমার যেন কেমন কেমন লাগলো। একা একটা মেয়ে থাকবে নিচতলায়, রিস্ক হয়ে যাবে না? আমি না বলে দিলাম। তার 4-4.5 মাস বাদে একটা ছেলে এলো, বছর আগে আন্দাজ 27-28 হবে। সেও বলল ঘর খালি হবে নাকি। বললাম কেন? তো সে বলল সে একজন রাইটার, এখানকার মানুষের জীবনযাত্রার উপর নোভেল লিখছে, ওই কি যে বলে রিসার্চ নোভেল। তো মশাই, পুরুষ মানুষকে দিতে তো আপত্তি থাকার কথা নয়, তার উপরে রাইটার, একটা উইকনেস কাজ করলো। ভাইয়া স্ত্রী তো একরকম মানাই করেছিল, আমি একটা বুদ্ধি করলাম, 1 লাফে 3000 টাকা ভাড়া চাইলাম। ভাবলাম পিছিয়ে যাবে, কিন্তু সে রাজি হয়ে গেল। বলতে নেই, টাকার টানাটানি তো আছেই, দিয়ে দিলাম। বিশ্বাস করুন, কোনো সমস্যা ছিল না। আপনার ভাড়াটের নাম? শ্রীকান্ত মিশ্র। চেহারার একটু বর্ণনা দিন তো। হাইট আমারই মতন হবে, মানে 5'9" কাছাকাছি। গোঁফদাড়ি নেই, মাথার চুল ব্যাক ব্রাশ, রং মাঝারি, দেখতে শুনতে খাসা, একেবারে সিনেমার হিরোদের মতন। কোনো পরিচয় প্রমাণপত্র নিয়েছিলেন? হ্যাঁ, আধার কার্ডের জেরক্স। মিসেস পাল এতক্ষণ চুপচাপ বসেছিলেন, উঠে গিয়ে ফটোকপিটা নিয়ে এলেন। কাগজটা নিয়ে ভালো করে খুঁটিয়ে দেখে ইন্দ্রমোহনের দিকে বাড়িয়ে ধরলেন লাহিড়ী। ইন্দ্রমোহন দেখলেন নাম শ্রীকান্ত মিশ্র, ঠিকানা মালবাজারের দিকে। তো ছবিটা ভারী অস্পষ্ট, হয়তো নিম্নমানের কোনো জেরক্সের দোকান থেকে কপি করিয়েছে। ছবিটাই তো ঝাপসা। আরে কি অশ্বডিম্ব খুঁজবো আমরা? আপনি নিশ্চয়ই অরিজিনালের সঙ্গে জেরক্সটা মিলিয়ে নিয়েছিলেন? না তো। মানে অরিজিনালের সঙ্গে মিলিয়ে দেখে নেবেন না? এই জেরক্সটা আপনার চাই লাহিড়ী বাবু? নাহলে আমি রাখতাম। মণ্ডল, এর একটা ছবি তুলে রেখে দাও তো। শুভেন্দু বাবু, এই শ্রীকান্ত মিশ্রের সঙ্গে লাগেজ কি ছিল? লাগেজ একটা পিঠে ফেলা ব্যাগই তো দেখেছিলাম, আর কিছু না। একজন লেখক মানুষ শুধু একটা ব্যাকপ্যাক পিঠে করে সে হাজির হয়ে গেল। কেন হবে না? আজকালকার দিনে আর কাগজে কলমে লেখা লেখক নেই মশাই, হয়তো ল্যাপটপে লেখে, ব্যাকপ্যাকে সেটাই ছিল। ঘর সার্চ করা হয়েছে, তেমন কোনো ব্যাগ আমরা পাইনি, বরং খাটের তলায় একটা লাল ট্রাভেল ব্যাগ পেয়েছি, আর তাতে সব মেয়েলি জামা কাপড়। মেয়েদের? আন্দাজেই বলছি, তবে আমার ধারণা যে মেয়েটি প্রথমে এই বাড়িতে ভাড়া নিতে এসেছিল, খুন হওয়া মেয়েটি কিন্তু সেই মেয়ে। ভিকটিমের ছবি তোলা হয়েছে লাহিড়ী বাবু? হ্যাঁ, আমি প্রিন্ট করে আনতে বলে দিয়েছি। ছেলেটার সঙ্গে সঙ্গে মেয়েটা কে, কোত্থেকে এলো, এটাও তো খুঁজতে হবে। এটাই সবচেয়ে বড় প্রশ্ন, মেয়েটি কোথা থেকে এলো। নিশ্চয়ই ছেলেটার প্রেমিকা। আমি কিন্তু ছবিটা দেখতে পাচ্ছি। প্রথমে মেয়েটা এলো, শুভেন্দুবাবু ভাড়া দিলেন না, তারপর ছেলেটা এলো, সে এসে ভাড়া নিয়ে পরে সুবিধা মতো মেয়েটাকে ডেকে নিল, তারপরে একই ঘরে। ছি 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 ছি, এই আজকালকার ছেলে মেয়েদের। ওরা তাহলে দুজনে একই ঘরে থাকতো, অথচ আমি ঘুণাক্ষরও। এই সময় অর্ধেন্দু পাল ফিরে এলেন। একটু আগে ছেলেটি স্নান করতে যাচ্ছি বলে গেলেও তার মাথার চুল কিন্তু ভেজা নয়, পোশাকও অপরিবর্তিত। ইন্দ্রমোহন সেটা খেয়াল করলেন। তার মানে দরজার বাইরে আড়ি পেতে এতক্ষণ শুনছিলেন নাকি ভদ্রলোক? নাকি সত্যিই ওর মাথার দোষ আছে? অর্ধেন্দু ঘরে ঢুকেই চেঁচিয়ে উঠলেন, নেক্সট টু ইম্পসিবল দাদা। আমি প্রায় লাস্ট মাস 2 সময় পেলেই সন্ধ্যের দিকে শ্রীকান্তের ঘরে যেতাম, আড্ডা দিতাম। মেয়ে ফে থাকলে আমি দেখতে পেতাম না। আচ্ছা অর্ধেন্দু বাবু, আপনি শ্রীকান্তকে লিখতে দেখেছিলেন? লিখতে? কি লিখতে? মানে ল্যাপটপে কিছু লিখতে বা কোনো কাগজে? না মশাই, শ্রীকান্তের ঘরে কোনো ল্যাপটপ দেখিনি, তবে লিখতে দেখেছি, ডায়েরিতে। ডায়েরিতে? হ্যাঁ, তবে আমি ঘরে ঢুকলেই সে ডায়েরি বন্ধ করে আড্ডা দিতে বসে যেত। আমি তখনই দাদাকে না করেছিলাম, এসব ভাড়া ফাড়া দিও না, এখন বোঝো ঠেলা। আমি যাই, স্নানটা সেরে আসি। অর্ধেন্দু ফের হাওয়া হয়ে গেলেন। শ্রীকান্ত মিশ্রার কোনো ফোন নাম্বার আছে? শুভেন্দু পাল নিজের মোবাইল ফোন দেখে নম্বরটা বলে গেলেন। মণ্ডল নিজের মোবাইলে সেই নম্বরটা তুলে নিলেন।
তাহলে কোনো মেয়েকে নিয়ে শ্রীকান্তের এখানে থাকার থিওরিটা জলে গেল। আচ্ছা, এমন হতে পারে ইন্দ্র যে মেয়েটি পরে ফিরে এসেছিল ছেলে সেজে? তুই থাম। ছেলেটার হাইট 5 ফুট নয় আর মেয়েটার 5 ফুটের বেশি নয়। তুই বলতে চাস মেয়েটা ছেলে সেজে 9 ইঞ্চি হিল পরে এসেছিল? মেয়েটার ব্যাগে কি ছিল বিনোদ? ওই যা থাকে, সাজগোজের জিনিসপত্র, জামা কাপড়। আর কি কি জামা কাপড়? মানে আমি বলতে চাইছি বেশ কয়েক সেট নাকি ওই 2-1 সেট? সেট। ওকে, তাহলে ব্যাগটা একবার দেখা দরকার। আমি একবার থানায় যাব। তার আগে শুভেন্দুবাবু একটা কথা বলুন, আপনি কি দিনমানে শ্রীকান্তকে বাইরে বেরোতে দেখেছেন? হ্যাঁ, অনেকবার। তাহলে একটা প্রশ্ন দাঁড়িয়ে যায়, মেয়েটা যদি নির্জন দুপুরের সুযোগ নিয়ে নিয়মিত এই বাড়ির একতলায় যাতায়াত করে থাকে আর সন্ধ্যের আগেই ফিরে যায়, সেটা কোনোভাবে সম্ভব? দেখুন, ঝিল পাহাড়ি তো কোনো শহর নয়, আধা টাউনও নয়। এখানে একটা অচেনা শহুরে মেয়ে রোজ যাতায়াত করলে এখানকার লোকদের চোখে পড়তে বাধ্য। বেশ জটিল হয়ে যাচ্ছে ব্যাপারটা। লাহিড়ী বাবু, আমার আর কোনো প্রশ্ন নেই। আপনার থাকলে আপনি সেরে নিন, তারপর একসঙ্গে থানায় যাওয়া যাবে। আর হ্যাঁ, তদন্ত শেষ না হওয়া অবধি এরা যেন কেউ ঝিল পাহাড়ি ছেড়ে না বেরোয়। আপনি কি বুঝছেন বলুন তো? ইন্দ্রমোহন হাতে গ্লাভস পরে মেয়েটার ট্রাভেল ব্যাগটা খুঁটিয়ে দেখছিলেন। ব্যাগের ভেতরের জিনিসপত্রগুলো ইতিমধ্যে বের করে একটা টেবিলের ওপর সাজানো হয়েছে। দেখা যাচ্ছে সাজগোজের জিনিসপত্র বাদে 2 সেট নতুন আর 1 সেট পুরনো ড্রেস, আর বেশ কিছু সাজগোজের জিনিস। একটা ছোট আয়না, 2টো চিরুনি, কিছু অন্তর্বাস, ঘরে পরার স্লিপার, গায়ে দেওয়ার চাদর, একটা ছোট পার্সে কিছু টাকা আর খুচরো পয়সা, এইসব। সবার শেষে একটা ছোট কন্ট্যাক্টস বুক দেখতে পেলেন ইন্দ্রমোহন। ওটার থেকেই নাকি জানা গেছে ভিকটিমের নাম শ্রীঙ্কা মুখার্জি। দেখুন, যদিও এখনো প্রমাণিত হয়নি, তবে তর্কের খাতিরে ধরে নিচ্ছি ব্যাগটা ভিকটিমের। তবে যা বুঝলাম, ব্যাগটা বেশ পুরনো, আগে অনেকবার ব্যবহার করা হয়েছে। মোস্ট প্রবাবলি বাসে বা ট্রেনে দুপাশের নিচে খসটানোর দাগ স্পষ্ট। আর ওই শ্রীঙ্কা মুখার্জি, এটা কিন্তু বেশ আনকমন নেম। নতুন ড্রেসগুলোয় দোকানের নাম কিছু আছে নাকি? ইন্দ্রজিৎ মণ্ডল নামের এক সাব ইন্সপেক্টর বলল, ড্রেসে নেই, তবে একটা প্লাস্টিকের ব্যাগ পেয়েছি। সেটা মালবাজারের একটা দোকানের। ভেতরে 1570 টাকার একটা রসিদ আছে। মালবাজার মানে শ্রীকান্তের বাড়ি যেখানে? আচ্ছা, রসিদটা যত্ন করে রাখবেন। আমি আগেই বুঝেছি এটা একটা প্রেম ঘটিত খুন। ছেলেটা প্রপোজ করে, মেয়েটা রাজি হয় না, ফলে খুন। আরে এইসবই তো হচ্ছে চারিদিকে আজকাল। রাজি না হলে ছেলেটির সঙ্গে কি দেখা করতে আসতো? হয়তো হয়তো আপনারা কোনো মোবাইল সেট পেয়েছেন? না। আশ্চর্য, আজকের দিনে মোবাইল ছাড়া ইয়াং জেনারেশনদের চলে। কন্ট্যাক্টস বুকটা দেখি। জিনিসটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে ইন্দ্রমোহন বললেন, এই শ্রীঙ্কা মুখার্জি খুব একটা আধুনিকা নয়। দেখেছেন কন্ট্যাক্ট লিস্ট কত অল্প? বাট মোবাইল থাকতে কন্ট্যাক্টস বুক কেন? আমিও তাই ভাবছিলাম। মেবি মেয়েটার কাছে স্মার্টফোন নেই, যদিও সব জাতীয় ফোনেই নাম্বার সেভ করা যায়। ইন্দ্রজিৎ মণ্ডল নামের সাব ইন্সপেক্টরটি বেশ চটপটে। বোঝাই যাচ্ছে নতুন জয়েন করেই রহস্যের গন্ধ পেয়ে ছটফট করছে। ইন্দ্রমোহন বুঝলেন, চট জলদি কোনো কাজ চাইলে এই ছেলেটাকে দিয়েই হবে। আপনার নাম কি ভাই? ইন্দ্রজিৎ মণ্ডল। ভাই ইন্দ্রজিৎ, তুমি করেই বলছি। তোমাকে কিছু কাজ দেব। লাহিড়ী বাবু, আপনি শুধু কাজগুলোর পরম্পরার উপর নজর রাখুন, মানে কোঅর্ডিনেশন যাকে বলে আর কি। ওভারঅল কন্ট্রোল থাকবে আপনার হাতে। ঠিক আছে। হ্যাঁ ভাই ইন্দ্রজিৎ, 1 কাপ চা খাওয়াতে পারো? মাথাটা ভীষণ ধরেছে। ইন্দ্রজিৎ সম্ভবত কোনো কনস্টেবলকে বলতে বাইরে গেল। আপনি ভাববেন না লাহিড়ী বাবু, আমি সামান্য সত্য অনুসন্ধানকারী লোক মাত্র। এই কেসটা আপনি সলভ করবেন, অন্তত বাইরের পৃথিবী তাই জানবে।
আপনি হলেন ওই নৌকোর হাল ধরা মাঝি। যেদিকে হাল ঘোরাবেন নৌকো সেদিকেই ঘুরবে, আমি নিমিত্ত মাত্র। ইন্দ্রজিৎ ফিরে এলো। যা বলে দিয়েছি নিয়ে আসছে। থ্যাংক ইউ। যে কথা হচ্ছিল, প্রথমেই কন্ট্যাক্ট বুকটার সব কটা পাতার ফটোকপি আমার চাই। হয়ে যাবে, তবে সময় লাগবে। ঝিল পাহাড়িতে আসলে জেরক্সের দোকান নেই তো, আমি করতে পাঠিয়ে দিচ্ছি। বেশ। আর এই কন্ট্যাক্ট বুকটায় যার যার নাম্বার লেখা আছে সেটা কার কার আমার জানা চাই। ও আমি বের করে ফেলবো, ট্রুকলার আছে। আরও একটা জিনিস, যাদের সঙ্গে যোগাযোগ করা যাবে তাদের থেকে এই মেয়েটি, মানে এই শ্রীঙ্কা মুখার্জি, এই আসলে কে, কোথায় বাড়ি, কি করে টরে, সমস্ত ইনফরমেশন উদ্ধার করতে পারো কিনা দেখো। বের করে ফেলবো। ইন্দ্রমোহন মনে মনে হাসলেন। খরিদকর্মা ছেলে, এমন ছেলে যত পুলিশ ডিপার্টমেন্টে ঢুকবে ততই রাজ্যে অপরাধ কমবে। এবার দেখতে হবে ছেলেটা সত্যিই কাজে দর নাকি মুখে নোমারিতাম। আরেকবার হেড অফিসে ফোন করে শ্রীঙ্কা মুখার্জির কন্ট্যাক্টসের মধ্যে কারো এগেইনস্টে পুলিশ কমপ্লেন হয়েছে কিনা সেটা জানার চেষ্টা করো। এটা না পারলে আমাকে বলো, আমার কন্ট্যাক্টস আছে। মনে হচ্ছে পেরে যাব। গুড। এইবার আসল কাজ। প্রথমেই মালবাজারে সেই দোকানে গিয়ে শ্রীঙ্কা মুখার্জির খোঁজ খবর করব। তারপরে আধার কার্ডে যে ঠিকানা লেখা আছে তার থেকে শ্রীকান্ত মিশ্রার বাড়ির খোঁজ। আরও কাজ আছে। আমি করে ফেলবো স্যার। সে তো করবেই, কিন্তু মালবাজারে আমি তোমার সঙ্গে যাব। লাহিড়িবাবু, আপনি থানা থেকে নড়বেন না কিন্তু, অন্তত শ্রীঙ্কা মুখার্জির পোস্টমর্টেম রিপোর্টটা হাতে না আসা অবধি। আরও একটা ব্যাপার, শুভেন্দু পাল এবং অর্ধেন্দু পাল, এই দুজনের ওয়্যারঅ্যাবাউটস আমার চাই, ইনক্লুডিং কেয়া পাল। মানে এরা কি করেন, বাড়িতে কতক্ষণ থাকেন, বাইরে গেলে কোথায় যান, সব কিছু। আমি চলি, কেমন? ও হ্যাঁ লাহিড়িবাবু, আপনাকে তো আমি আদেশ করতে পারি না, আপনি স্যারের বন্ধু, মানে আমার কাছেও সম্মানের মানুষ, তাই শুধু আর্নেস্ট রিকোয়েস্টটা রাখলাম আর কি। আমরা তাহলে কটা নাগাদ যাচ্ছি? আজ যাচ্ছি না, কাল দুপুরে বেরোবো। আশা করি ততক্ষণে তুমি তোমার কাজগুলো সেরে ফেলতে পারবে। ওঙ্কারনাথ প্রস্তাব দিয়েছিলেন তাদের গাড়িটা নিয়ে যেতে, কিন্তু বিনোদ লাহিড়ী এক প্রকার জোর করে তাদের জন্য পুলিশের জিপের বন্দোবস্ত করে দিলেন। তার বক্তব্য, অপরাধীর খোঁজে বেরিয়ে প্রাইভেট কারের জায়গায় পুলিশের জিপ কাজ দেয় অনেক বেশি। ওঙ্কারনাথের পেটের অবস্থা ঢিলে, তাই তাকে এ যাত্রায় রেহাই দিলেন ইন্দ্রমোহন। কিন্তু লজ্জরে জিপে চেপে ঝিলপাহাড়ি থেকে মালবাজারে আস্তে আস্তে ইন্দ্রমোহনের মনে হলো এর চাইতে বাসে চেপে এলেই বরং বেশি আরামে আসা যেত। প্রায় ঘন্টা দেড়েক পরে এই যন্ত্রণা যাত্রার শেষ হলো। মোট 3 জন পথচারীকে জিজ্ঞেস করে একটা দোকানের সামনে এসে দাঁড়ালো জিপটা। ইন্দ্রমোহন দোকানের নামটা পড়লেন, মহামায়া ফ্যাশন স্টোর। পকেট থেকে মোবাইল ফোনটা বের করে গ্যালারি খুলে একটা ছবি বের করে মিলিয়ে নিল ইন্দ্রজিৎ। বলল, এইটাই সেই দোকান স্যার। দোকানের নাম, ঠিকানা, ফোন নাম্বার সব মিলে যাচ্ছে। চলুন। ওয়েট ওয়েট ওয়েট, আগে একটু চা খাই। সামান্য দূরে একটা ফুটপাথের দোকান থেকে 2 ভাঁড় চা কেনা হলো। ভাঁড়ে চুমুক দিয়ে ইন্দ্রমোহন বললেন, দোকানটার ওপর একটু নজর রেখো ইন্দ্রজিৎ, কি ধরনের কাস্টমার আসছে, ক্রেতার ভিড় কত, এই সব। না, তুমি এক কাজ করো, বরং তুমি তো সাদা পোশাকে আছো, একবার না হয় দোকানের ভেতরে এক চক্কর দিয়েই এসো। 2-4টে জিনিস উল্টে পাল্টে দেখো, ওই জাস্ট উইন্ডো শপিং আর কি। হাতের চাটা এক চুমুকে শেষ করে ইন্দ্রজিৎ ধীর পায়ে হাঁটতে হাঁটতে দোকানের কাঁচের দরজা ঠেলে ঢুকে গেল। ইন্দ্রমোহন তাকালেন সামনের চলমান জীবনের দিকে, কিন্তু কিছুই প্রায় দেখলেন না। তার চোখের সামনে তখন প্রচুর প্রশ্নচিহ্ন। শ্রীঙ্কা মুখার্জি মেয়েটা আসলে কে? কেন সে ওই বাড়িতে এসেছিল? সে কি শ্রীকান্ত মিশ্রের প্রেমিকা নাকি স্ত্রী? দুজনে কি একই সঙ্গে থাকতো? যদি অর্ধেন্দু পালের কথা সত্যি হয়, তাহলে মেয়েটা রাতের দিকে নয়তো দুপুর নাগাদ আসতো। রোজ আসতো। মৃগেন্দ্র ভিলার দোতলার বারান্দায় শুভেন্দু পাল বা তার স্ত্রী নিশ্চয়ই কখনো না কখনো এসে দাঁড়াতেন। একদিনও ব্যাপারটা তাদের চোখে পড়ল না।
অথবা ঝিলপাহাড়ির মানুষজনের? যদিও ধরেও নেওয়া যায় শ্রীকান্ত খুনটা করেছে, তাহলে তার মোটিভটা কি ছিল? শ্রীঙ্কা মুখার্জির কাছে এমন কোনো দামি জিনিস ছিল কি যেটা হাতাতে এই নির্জন জায়গায় মেয়েটাকে ডেকে পাঠিয়েছিল শ্রীকান্ত? হতে পারে তার আগের ভাবনা ভুল। খুনটা হয়তো অত্যন্ত সুপরিকল্পিতভাবেই হয়েছে। সুপরিকল্পিত বলেই হয়তো গলা কাটার সময় শ্রীঙ্কা মুখার্জি একবারও চেঁচাবার সুযোগ পায়নি। নইলে তার চিলচিৎকারী আশপাশ থেকে কেউ না কেউ ঠিক ছুটে আসতো। কিন্তু শ্রীকান্ত কি এতটাই বোকা? কারণ সে তো জানতো পালিয়ে গেলেও তার আধার কার্ডের ফটোকপি দেওয়া আছে বাড়িওয়ালার কাছে, পালিয়ে বেশি দিন বাঁচা যাবে না। আচ্ছা, এটা কি হতে পারে না যে খুনটা হয়েছে সেটা টের পেয়েই পাল ফ্যামিলি বেড়ানোর নাম করে আক্ষরিক অর্থে পালিয়েছিল? কিন্তু শুভেন্দু পাল অ্যান্ড ফ্যামিলি শ্রীকান্তকে কেন বাঁচাতে যাবেন? নিজের বাড়িতে অমন একটা ঘটনা ঘটেছে টের পেলে যে কোনো স্বাভাবিক মানুষই তো প্রথমে পুলিশের কাছে দৌড়বে। কবে যেন হয়েছিল খুনটা? আর কবেই বা পাল ফ্যামিলি বাইরে গিয়েছিল? আর ওই অর্ধেন্দু পাল ক্যারেক্টারটা, ওনার কি সত্যি মাথায় গোলমাল নাকি অতিরিক্ত শেয়ানা? ভাবতে ভাবতে ভাঁড়ে চুমুক দিতে গিয়ে ইন্দ্রমোহন টের পেলেন ভাঁড় খালি। ভাঁড়টা ডাস্টবিনে ছুঁড়ে ফেলেই ইন্দ্রমোহন আক্ষেপে শূন্যে এক হাত ছুঁড়লেন। হচ্ছে না, হচ্ছে না। ঘটনা আর তার ভাবনার মধ্যে কোথাও একটা ফারাক থেকে যাচ্ছে। আবার একদম শুরু থেকে ভাবতে হবে। এভরিথিং ইজ নর্মাল স্যার, তবে দোকানটা খুব একটা জনপ্রিয় নয়। কাস্টমার কম ঢোকে বললেই চলে। কি করে বুঝলে? আমি ঢুকতেই দুজন স্টাফ এসে হাসি হাসি মুখে দাঁড়িয়েছে। বারে বারে জিজ্ঞেস করছে, কি লাগবে বলুন স্যার, নতুন স্টক এসেছে, এইসব তেল মাখানো কথা। চোখ ঘুরিয়ে যা বুঝলাম দোকানের হাল ফ্যাশনের স্টক খুব কম, তার মানেই বিক্রি ভালো নয়। চালু দোকান হলে অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স দোকানের আমাকে তেমন পাত্তাই দিত না। বেশ, এবার তুমি আমাকে রসিদটা দাও। না, তুমি বরং আরেক ভার চা খাও, আমি আসছি। বলেই ইন্দ্রজিৎকে আর কিছু বলতে না দিয়ে হনহন করে এগিয়ে গিয়ে ইন্দ্রমোহন ঢুকে পড়লেন মহামায়া ফ্যাশন স্টোরে। ইন্দ্রজিতের কথা ঠিক, তাকে দেখা মাত্র একটা বছর 19-20 মেয়ে হাসি হাসি মুখে এগিয়ে এলো। What can I do for you, sir? আমি বাংলা বুঝি। আপনাদের দোকানের মালিক কে? কোনো কমপ্লেন আছে স্যার? এক্সচেঞ্জ করবেন? আমি মালিক, বলুন। দেখুন তো, এই রসিদটা আপনারই দোকানের তো? হ্যাঁ, কিন্তু রসিদের তারিখ 10ই সেপ্টেম্বর। এই সালভার স্যুটটা একটি মেয়ে কিনে নিয়ে গেছিল আপনাদের দোকান থেকে, তার সম্পর্কে কিছু তথ্য চাই। এটা বলা মুশকিল। আমাদের দোকানে কত কাস্টমার, কে কোন জিনিস কিনে নিয়ে গেল বলা সম্ভব নাকি? তাছাড়া আপনাকে শুধু শুধু এত কথা বলতে যাবই বা কেন? ইন্দ্রমোহন আঙুল দিয়ে ইশারা করে বাইরে দাঁড়ানো পুলিশের জিপটাকে দেখালো। এইবার ভদ্রলোক শশক ব্যস্ত হয়ে কাউন্টার ছেড়ে বেরিয়ে এলেন। কি হয়েছে স্যার, কোনো গোলমাল নাকি? এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না। সত্যি বলছি স্যার, আমরা বলতে পারবো না। বলতে পারবেন না নাকি বলবেন না? ছি, এসব কথা কেন স্যার? দেখুন, এটা একটা মার্ডার কেস। আমি চাই না আপনারা বিপদে পড়ুন। অ্যাটলিস্ট কে বিক্রি করেছিল সেটা জানা কি যায়? অসহায় মুখে মালিক ভদ্রলোক রসিদটা তুলে স্টাফদের দেখালেন। সবাই চুপ। ইন্দ্রমোহন বুঝলেন কাজ হবে না এতে। তিনি রসিদটা ফেরত নিয়ে বেরোবার উদ্যোগ করতেই সেই মেয়েটির গলা কানে এলো। আমার মনে পড়েছে স্যার, তবে মেয়ে নয়, পুরুষ মানুষ। খুব খারাপ ব্যবহার। এমন দরাদরি করছিল যেন 2 টাকা না কামালে কি নাকি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আর তাড়াহুড়োও করছিল খুব, বারবার বাইরের দিকে তাকাচ্ছিল আর এমন বাজে বাজে কথা বলছিল। ইয়েস, মনে পড়েছে, সেই হুমদু লোকটা তো। এমন কাস্টমার আমাদের দোকানে কোনোদিন আসেনি মশাই। কি বিশ্রী ব্যবহার!
সালোয়ার স্যুটগুলো তুলে এমনভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলছিল যেন আমরা ফুটপাতের মাল নিয়ে বসেছি। নেহাত কাস্টমার লক্ষ্মী। কুমদো মানে মোটা মোটা, কালো, ঝাঁটার মতো গোফ, যেমন চেহারা তেমন ব্যবহার। আবার দেখলে চিনতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, ওই চেহারা কেউ ভোলে? অনেক ধন্যবাদ। ইন্দ্রমোহন বাইরে বেরিয়ে আসতেই ইন্দ্রজিৎ বলল, কি হলো স্যার? তুমি একবার লাহিড়ী বাবুকে ফোন করো, দেখি, কথা বলবো। ফোনে জানা গেল পোস্টমর্টেম রিপোর্ট এসে গেছে। বেশ গোলমেলে ব্যাপার। ড্রেসটা কেনা হয় 10 তারিখে, পোস্টমর্টেম রিপোর্ট বলছে খুনটা হয় 13 তারিখে। যে কিনেছিল সেই ড্রেসটা নিয়েই পালবাবুদের বাড়িতে আস্তানা গেড়েছিল, মোস্ট প্রবাবলি 10 বা 11 তারিখে। তার মানে পোশাক পরিধানকারী মৃগেন্দ্র ভিলাতে পাকাপাকি ভাবে থাকতেই গিয়েছিল। কিন্তু কিন্তু পুরুষ কেন? পুরুষ? হ্যাঁ, পুরুষ। আর এই ব্যাপারটাই আমার সব হিসেব গুলিয়ে দিল। এই ড্রেসটা এই দোকান থেকে নেওয়া হয় ঠিকই, কিন্তু শ্রীঙ্কা মুখার্জি কেনেনি। কেনে একজন পুরুষ, যে মোটা, কালো এবং যার ঝাঁটার মতো গোপ আছে। কিন্তু শ্রীকান্তের যে চেহারাটা আমরা আধার কার্ডে পাচ্ছি সেটা তো রীতিমতো না, হচ্ছে না। তোমার আরেকটা কাজ বাড়লো ইন্দ্রজিৎ, জানি না কোত্থেকে আনবে, তবে একজন পুলিশ আর্টিস্ট এনে মেয়েটা এবং দোকানের বাকি প্রত্যক্ষদর্শীদের থেকে শুনে শুনে একটা ছবি আঁকতে হবে। পারবে? স্যার, আমাদের এখানে ঝিলপাহাড়িতে তো এমন কোনো... আচ্ছা, পুলিশের লোক হতেই হবে? না, আঁকতে পারলেই হলো। তাহলে হয়ে যাবে স্যার। আমারই এক বন্ধু আছে, বীরপাড়ায় থাকে, প্রফেশনাল আর্টিস্ট। ডাকি? ডাকো। তবে ব্যাপারটা তোমার আর আমার মধ্যেই থাকবে। এবার আমাকে শ্রীকান্ত মিশ্রা মহোদয়ের বাড়ি নিয়ে চলো। ঠিকানা মিলিয়ে মিলিয়ে একটা 3 তলা বাড়ির সামনে এসে ইন্দ্রজিৎ জিপ দাঁড় করালো। ইন্দ্রমোহন নেমে দেখলেন বেশ ছিমছাম বাড়ি। বাড়ির রং, সামনে একচিলতে জায়গায় কেয়ারি করা ফুলের বাগান, গেটের দুদিকের আলোকসজ্জার ব্যবস্থা, মায়ের বাড়ির একদিকে একটা গ্যারেজের অবস্থান দেখে ইন্দ্রমোহন বললেন, মিশ্রা মহাশয়ের দেখছি রুচি বেশ উঁচু দরের, টাকা কুড়িও মন্দ নেই। লিখে আজকাল তাহলে বেশ আয় হচ্ছে বলো ইন্দ্রজিৎ? তাহলে অমন অপকর্মটি করতে গেলেন কেন কে জানে। নমস্কার, আমি সুবিমল গুহ অ্যান্ড বোসের কর্ণধার। লেখক শ্রীকান্ত মিশ্রা কি বাড়িতে আছেন? শ্রীকান্ত? সে আবার কি? আগের লেখক, তিনি তো এই ঠিকানায় দিয়েছিলেন, ওই একটা বইয়ের ব্যাপারে। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমি চিদানন্দ মজুমদার, এটা মজুমদার ভিলা। এখানে শ্রীকান্ত বা মিশ্র এই নামে কেউ নেই, কোনোদিন ছিলও না। এই আন্দাজটা আমিও করছিলাম। জাল আধার কার্ড। দেখুন তো, এই ছবিটা চেনেন? না, চিনি না। ভালো করে দেখুন মিস্টার মজুমদার, আমার আসল নাম ইন্দ্রমোহন খাসনবিশ, ঝিলপাহাড়ি পুলিশ স্টেশন থেকে আসছি একটা মার্ডার কেসের ব্যাপারে। চশমা লাগিয়ে খুব ভালো করে দেখে বলুন তো, একে আগে আপনি দেখেছেন? চশমাটা পরে দেখি। আরে, এ তো অনির্বাণ রায়, আমার ভাড়াটে ছিল, কিন্তু সে তো মাস 7 আগেই বাড়ি ছেড়ে দিয়েছে। আমি বলছি স্যার, এই লোকটাই খুনি, আধার কার্ড জাল করে। মজুমদার বাবু, অনির্বাণ রায় নিশ্চয়ই কোনো সাপোর্টিং ডকুমেন্টস জমা রেখেছিল আপনার কাছে, দয়া করে নিয়ে আসবেন। ভদ্রলোক ভেতরে গেলে ইন্দ্রমোহন বললেন, যদি এই ভদ্রলোকের দেওয়া সাপোর্টিং ডকুমেন্টের নাম্বার একই হয় তাহলে বুঝতে হবে ফটোশপ। মানে? একটা কম্পিউটার সফটওয়্যার স্যার, সেটা কাজে লাগিয়ে সে আধার কার্ডের উপরে নাম ঠিকানা বদলে বদলে ভাড়া নিয়ে চলেছে। এই কারণেই মোস্ট প্রবাবলি সে ব্যাকপ্যাকে ল্যাপটপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে দুটো প্রশ্ন। কেন শ্রীকান্ত মিশ্রা ওরফে অনির্বাণ রায় এতবার করে বাড়ি পাল্টেছে? নিশ্চয়ই এই মজুমদার বাড়িতে কোনো খুনটুন করেনি সে। তাহলে আর দ্বিতীয়ত, মহাশয়ের আসল নামটি কি? আগে ভদ্রলোককে ডকুমেন্টস নিয়ে আসেন দেখি। হাতে একটা কাগজ নিয়ে বেরিয়ে এলেন ভদ্রলোক। তাতে একবার চোখ বুলিয়ে ইন্দ্রমোহন বললেন, সেম নাম্বার বাট ডিফারেন্ট অ্যাড্রেস। ইন্দ্রজিৎ, আমার আন্দাজ এই নম্বরটাও ভুয়ো। আচ্ছা, এই যে কিউআর কোডটা, এটাকে স্ক্যান করলে জানা যাবে না আসল ইনফরমেশনগুলো? জানা তো যায়, কিন্তু অরিজিনাল থেকে
জেরক্স কপি থেকে না। মজুমদারবাবু, অনির্বাণ রায়ের কোনো ফোন নাম্বার আছে? হ্যাঁ, এই যে। মহা পাজি লোক তো। শুভেন্দু পালকে একটা নাম্বার দিয়েছে, আবার এনাকে আরেকটা নাম্বার। আই প্রিজিউম দুটোই ভুয়ো। মিস্টার মজুমদার, আপনি কোনোদিন অনির্বাণকে ফোন করেছিলেন? না, দরকারই পড়েনি। এরপর ভদ্রলোক যা বর্ণনা দিলেন তার সঙ্গে জামা কাপড়ের দোকানের মেয়েটির বর্ণনা মিলল না। ভারী মুশকিল হলো তো। এই তৃতীয় ব্যক্তিটি আবার কে? শ্রীঙ্কা মুখার্জির কোনো আত্মীয়? অনির্বাণ রায় একাই থাকতেন নিশ্চয়ই? না, সস্ত্রীক। হ্যাঁ, ভদ্রমহিলার নাম জেনেছিলেন? হ্যাঁ, আমার মেয়ের সঙ্গে তো তার ভারী সখ্যতা জমে গিয়েছিল, পুনম। তবে মাফ করবেন, তার কোনো আইডি নেই। কেমন দেখতে? চিদানন্দ মজুমদার সেই মহিলার যা বর্ণনা দিলেন তাতে শ্রীঙ্কা মুখার্জির চেহারার সঙ্গে কোনো মিল পাওয়া গেল না। ভদ্রলোকের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে বেরোতেই ইন্দ্রজিৎ বলল, স্যার, আমার সেই আর্টিস্ট ফ্রেন্ডের কথা বলেছিলাম না, সে কিন্তু অনেক কারিগরি জানে। আমার মনে হয় আধার কার্ডের ছবিটা তাকে পাঠালে সে নিশ্চয়ই কিছু উদ্ধার করতে পারবে। বলছো? বাট কাজটা কিন্তু বেআইনি। জানি স্যার, তাই এবার আমি আপনাকে রিকোয়েস্ট করব আমার বন্ধুর নামটা গোপন রাখবেন প্লিজ স্যার। ওকে, এছাড়া তো আর কোনো আলো দেখতে পাচ্ছি না। কতক্ষণ লাগবে? ওকে পাঠিয়ে দিয়েছি, ঘন্টাখানেক তো লাগবেই। বেশ, চলো ততক্ষণ আমরা কিছু খেয়ে নিই। ও হ্যাঁ, তোমাকে একটা কাজ দিয়েছিলাম কাল। ও সরি স্যার, সবার কন্ট্যাক্টস লিখে নিয়েছি, থানায় আছে, একদম ভুলে গেছিলাম। স্যার, মেয়েটার নাম শ্রীঙ্কা মুখার্জি, শিলিগুড়িতে বাড়ি। একটা নাম্বার মেয়েটার দাদার। সে জানিয়েছে মাসখানেক আগে সে মাসির বাড়িতে গিয়েছিল। মাসির বাড়ি এই মালবাজারে, সাউথ কলোনিতে। কিন্তু তার সঙ্গে ইদানিং কোনো যোগাযোগ করা যাচ্ছে না, ফোন সুইচ অফ। কথাটা তুমি আমাকে এখন বলছো? এমন তো হতেই পারে যে শ্রীঙ্কা মুখার্জির মাসির বাড়ির কোনো আত্মীয় তাকে মহামায়া ফ্যাশন স্টোর থেকে ড্রেসটা কিনে দিয়েছিল। তাহলে তো ঘটনাটা অন্যদিকে মন নিচ্ছে। আগে সেই মাসির বাড়িতেই নিয়ে চলো আমাকে। ঠিকানা তো থানাতেই রয়ে গেছে স্যার। লাহিড়ী বাবুকে ফোন করো রাইট নাও। এক মিনিট, স্যারকে দিন। ইন্দ্রজিৎ বলছি। ও আচ্ছা, স্যার থানায় নেই, কোথাও বেরিয়েছেন। আলমারির চাবি স্যারের কাছে। আমি মানা করেছিলাম। তুত্তেরি, থানায় বলে দাও এলেই যেন আমাকে ফোন করে। আর ইন্দ্রজিৎ, সেই কন্ট্যাক্ট লিস্টের একটা কপি আমার চাই। ঝিল পাহাড়িতে ফিরে গিয়েই আমাকে দেবে, কেমন? ঠিক আছে স্যার, আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবো। আমি মোবাইল ব্যবহার করি না, তুমি হাতে হাতে দিও। এক ঘন্টার জায়গায় ঠিক 50 মিনিটের মাথায় ইন্দ্রজিতের মোবাইল বেজে উঠল। মিনিট 5 কথা বলে ফোনটা যখন সে পকেটে রাখল তখন তার মুখ উত্তেজিত হয়ে উঠেছে। আমার সেই বন্ধু ফোন করেছিল স্যার। লোকটার আসল নাম পুরন্দর বর্মা, বাড়ি গয়ের কাটায়। আর আধার কার্ড থেকে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা উদ্ধার করা গেছে। সেটা নিশ্চয়ই আসল। হাসছেন স্যার? হাসি পাচ্ছে। আমি ইন্দ্রমোহন আর তুমি ইন্দ্রজিৎ, আর পুরন্দর মানে ইন্দ্রের আর এক নাম। খেলা জমে গেছে হে। যাকে, এবার আমার কাজ। একটা নাম্বার লাগাও তো, আমি বলছি। নাম্বারটা সেভ করে রেখো আগে। নাম হলো জয়ন্ত বাগচি। ইন্দ্রমোহন মোবাইল হাতে নিয়ে বললেন, হ্যালো, জোড়াবাগান থানা, জয়ন্ত বাগচি আছেন? আরে জয়ন্ত বাবু, আপনি? আমি ইন্দ্রমোহন খাসনবিশ, চিনতে পারলেন? হ্যাঁ, ভালো আছি। জয়ন্ত বাবু, একটা কাজ আছে। আমি বর্তমানে নর্থ বেঙ্গলে আছি। একটা মোবাইল নাম্বার দিচ্ছি, লোকেট করতে পারবেন এই মোবাইল ব্যবহারকারী এখন কোথায়? হ্যাঁ, একটু আর্জেন্ট আছে, লিখে নিন। হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ, ওই একটা মার্ডার কেসের কারণে আমাকে জানান, কেমন? রাখছি। মিনিট 25 বাদে ইন্দ্রজিতের মোবাইল আবার বেজে উঠল। জয়ন্ত বাগচির ফোন। সব শুনে ইন্দ্রমোহন বললেন, বুঝলে ইন্দ্রজিৎ, পুরন্দর মহোদয় এখন দার্জিলিংয়ে গিয়ে সেধিয়েছে, তিনচুলের কাছাকাছি কোনো একটা গ্রামে। জয়ন্ত তোমার মোবাইলে লোকেশন পাঠাচ্ছে বলল। অলরেডি পাঠিয়ে দিয়েছে স্যার। বাহ, এবার আর একটা নাম্বার ডায়াল করো আর লোকেশনটা এই মোবাইলে সেন্ড করো। আর হ্যাঁ,
এই নাম্বার আর নামটাও সেভ করে রাখো, অভিনব গুরুং, দার্জিলিং পুলিশ। ইন্দ্রমোহন ফের মোবাইল হাতে নিয়ে বললেন, হ্যালো অভিনব, চিনতে পারছিস? আরে আমি ইন্দ্রমোহন রে। এখন কোথায়? সেই কাশিয়াঙি? বাহ, শোন, নিজেদের কথা পরে হবে, একটা দরকারি কাজ আছে। তোর মোবাইলে একটা মোবাইল নাম্বার থেকে একটা লোকেশন যাচ্ছে, দার্জিলিংয়ের লোকেশন। এক বেটা ঘুঘু গা ঢাকা দিয়েছে সেখানে, দেখ তো খুঁজে বের করতে পারিস কিনা। নাম হলো পুরন্দর বর্মা। না এখনই পাকড়াও করতে হবে না, জাস্ট একটা ডাউট ক্লিয়ার করছি, জেনে জানা এই মোবাইলে, কেমন? ফোন ফেরত দিয়ে ইন্দ্রমোহন বললেন, চলো ইন্দ্রজিৎ, ফেরা যাক, এখানকার কাজ শেষ। তুমি শুধু কালই তোমার আর্টিস্ট ফ্রেন্ডকে নিয়ে এসে ছবিটা আঁকিয়ে নিও। আর হ্যাঁ, বিনি পয়সায় নয়, আই উইল পে হিম। কি দরকার স্যার, আমার বন্ধু। ইন্দ্রজিৎ, ফ্রিতে করা কাজ কখনো নিখুঁত হয় না, মনে রেখো। ঝিল পাহাড়িতে ফিরে প্রথমেই ইন্দ্রমোহন গেলেন থানায়। লাহিড়িবাবু তখনও আসেননি। একজন কনস্টেবল জানালো লাহিড়ি স্যারের পেট আপসেট। কি আর করা যাবে? ইন্দ্রজিৎ কন্ট্যাক্ট লিস্টের একটা কপি বের করে ধরিয়ে দিলেন ইন্দ্রমোহনের হাতে, সঙ্গে পোস্টমর্টেম রিপোর্টের একটা কপি এবং পালবাবুদের জবানবন্দির একটা কপি। একটা নাম্বার বলছি, কথা বলো তো। আর হ্যাঁ, এর নাম্বারটাও সেভ করে নিও, আমার বন্ধু ওঙ্কারনাথ বাগচি। আজকের পরে এর মোবাইল থেকেই তোমার সঙ্গে কন্ট্যাক্ট করব। গোপী, আমি ইন্দ্র। শোন, এই নাম্বারটা সেভ করে রাখ, ঝিলপাহাড়ি থানার সাব ইন্সপেক্টর ইন্দ্রজিৎ মণ্ডলের। না, এখনো কিছুই হয়নি, মাথাটা জ্যাম হয়ে আছে। বাড়ি ফিরে খেয়েই আমি বিছানায়, ডিস্টার্ব করিস না। অরবিন্দজিকেও বলে দিস, আমাকে একেবারে শুরু থেকে ভাবতে হবে রে। রাত 11টা নাগাদ ওঙ্কারনাথের মোবাইলে ইন্দ্রজিতের ফোন এলো। বেশ কিছুক্ষণ কথা বলে মোবাইল ফেরত দিয়ে ইন্দ্রমোহন সামান্য হেসে বললেন, অভিনব কাজের কাজটা ঠিক করে ফেলেছে। একটা আশার আলো পাচ্ছি গোপী, কিন্তু তার জন্য কাল একবার আমাকে দৌড়োদৌড়ি করতে হবে। তোর গাড়িটা লাগবে, তোকেও লাগবে। কোথায় এখনই জানতে চাস না, সবটাই ডিটেকশন অ্যান্ড ডিসেকশনের খেলা। পরদিন সকালে প্রাতরাশের টেবিলে বসে ইন্দ্রমোহন বললেন, পেট ঠেসে খেয়ে নে গোপী, এরপরে অনেকক্ষণ কিন্তু পেটে কিছু নাও পড়তে পারে। নে, একবার ইন্দ্রজিৎকে ফোন করতো। হ্যালো ইন্দ্রজিৎ। হ্যাঁ, সুপ্রভাত। কোথায় আছো? থানায়? আচ্ছা, লাহিড়িবাবু এসেছেন? আরে বাহ, ওনাকে একবার দাও। হ্যাঁ লাহিড়িবাবু, শুনুন, একটা কাজ আছে। আপনি এখনই ইন্দ্রজিৎকে নিয়ে মৃগেন্দ্র ভিলায় যাবেন। হ্যাঁ, এখনই গিয়ে জিজ্ঞেস করবেন পাল অ্যান্ড ফ্যামিলি কবে ভুটান গিয়েছিল। ও, জিজ্ঞেস করেছিলেন? কবে? 11ই সেপ্টেম্বর। তাহলে যে হোটেলে বা হোমস্টেতে উঠেছিল তার ঠিকানা? নিশ্চয়ই হোটেলের ক্যাশ মেমো ওদের সঙ্গেই এখনো আছে। আর যদি বলে হারিয়ে গেছে, তাহলে হোটেলটার নাম আর লোকেশন জিজ্ঞেস করে নেবেন। তারপর ডিটেলসটা ইন্দ্রজিৎকে বলুন আমাকে পাঠাতে। হ্যাঁ, না এখনো তেমন কিছু স্পষ্ট নয়। হ্যাভ পেশেন্স মিস্টার লাহিড়ি, সি ইউ সুন। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? তোর সেই সাব ইন্সপেক্টর ছেলেটি যে ঠিকানাটা পাঠালো, সেখানে? কোনো জবাব দিলেন না ইন্দ্রমোহন। তাদের গাড়ি জয়গাঁ পার হয়ে ফোনশেলিংয়ে পা দেওয়ার মিনিট 20 মধ্যেই হোটেলটা বের করে ফেললেন ওঙ্কারনাথ। হোটেল দেখে ইন্দ্রমোহন তো হাঁ। আরে, এ তো সেই ঠিকানা, সেই হোটেল। অবশ্য ঠিকানাতে সারভানা হোটেল, ভুটান স্টোর কমপ্লেক্স দেখেই তখন থেকে তার একটু চেনা চেনা মনে হচ্ছিল। নামটা মনে হচ্ছিল আগে কোথায় যেন শুনেছেন। একটু ভাবতেই মনে পড়েছিল, ফোনশেলিংয়ের এই হোটেলটায় মহাল বাড়ি রহস্য উদ্ধার করতে গিয়ে মিসেস হাজরাকে খুঁজতে তিনিই অভিনব আর দয়াশঙ্কর এসেছিলেন, যার সামনের লনে দাঁড়ালেই বহু দূরে পাহাড়ের মাথায় সেই ঘুম ফাটা নজরে আসে। মাই গড! আজ যাত্রা শুরুর থেকেই ইন্দ্রমোহনের মনে একটা আশঙ্কা ছিল। সঙ্গে ইন্দ্রজিতের পুলিশ জিপও নেই। হয়তো মহামায়া ফ্যাশন স্টোরের মতো এই হোটেলের ম্যানেজারও বেঁকে বসবে।
কিন্তু ইন্দ্রমোহন হোটেলের রিসেপশনে এসে দাঁড়াতেই পেছন থেকে আওয়াজ পেলেন, আপনি? সেই মূর্তিমান ম্যানেজার, মুখ গম্ভীর। ইন্দ্রমোহন মনে মনে হাসলেন। ব্যাটা চিনতে পেরেছে তাহলে। আবার কোনো খুনটুন নাকি? আরে না, একদম ঘাবড়াবেন না, একটা ইনফরমেশন নিয়েই চলে যাব। আপনি শুধু রেজিস্টার দেখে বলুন তো, গত 11ই সেপ্টেম্বর শুভেন্দু পাল বা অর্ধেন্দু পাল বা কেয়া পালের নামে কোনো বুকিং ছিল কিনা? একটু পরেই গাড়িতে চড়ে বসলো দুজনে। ইন্দ্রমোহনের ভ্রু মারাত্মক কুঁচকে গেছে, বেজায় গম্ভীর দেখাচ্ছে তাকে। ওঙ্কারনাথ কিছু জিজ্ঞেস করার সাহস পেলেন না। রাস্তায় একটা হোটেলে ঢুকলেন দ্বীপ্রাহরিক আহার সারতে। ওঙ্কারনাথ বললেন, এই না, তোর ইন্দ্রজিৎ ফোন করেছে। ওঙ্কারনাথের থেকে ফোনটা এক প্রকার কেড়ে নিয়ে হোটেলের সামনের ফুটপাথে এসে দাঁড়ালেন ইন্দ্রমোহন। কিছুক্ষণ কথা বলে টেবিলে ফিরে গিয়ে ইন্দ্রমোহন বাঁ হাতে ডান হাত দিয়ে একটা ঘুষি মারলেন। আরে হলো কি রে? পরে বলবো, তুই তাড়াতাড়ি লাঞ্চ সেরে নে, আমার গলা দিয়ে এখন আর নামবে না, আমি বাইরে দাঁড়াচ্ছি। দূর তো লাঞ্চ, চল আমিও পরে খাবো, একটা থ্রিলিং ব্যাপার ঘটতে যাচ্ছে, বুঝতে পারছি। ইন্দ্রমোহনের নির্দেশে ওঙ্কারনাথের গাড়ি এসে থামল মৃগেন্দ্র ভিলার সামনে। বাইরে পুলিশের জিপ দেখেই ইন্দ্রমোহন বুঝতে পারলেন তার নির্দেশে মিস্টার লাহিড়ী আর ইন্দ্রজিৎ আগেই চলে এসেছে সেখানে। দোতলায় উঠে আসতেই দেখলেন তাঁর আন্দাজ সত্যি। 5টা চেয়ার অধিকার করে বসে আছেন বিনোদ লাহিড়ী, ইন্দ্রজিৎ, শুভেন্দু পাল, অর্ধেন্দু পাল আর কেয়া দেবী। আর দাঁড়িয়ে আছেন 3 জন কনস্টেবল। ইন্দ্রমোহন ঘরে ঢুকতেই অর্ধেন্দু চেঁচিয়ে উঠলেন, কি হচ্ছেটা কি? আমাকে যেতে দেওয়া হচ্ছে না কেন? আমি জানতে চাই। কোথায় যাবেন অর্ধেন্দু বাবু? কতবার বলতে হবে? তখন থেকেই তো এদেরকে বলছি আমার স্নান হয়নি, স্নানটা সেরে আসি, কিছুতেই যেতে দিচ্ছে না। বলছে উঠলেই নাকি গুলি করবে। এত সোজা? একজন মানুষ স্নান করেনি, খায়নি, তাকে গুলি করা যায়? আপনিই বলুন। একেবারেই নয়, স্নান খাওয়া হলেই তবে গোলাগুলির প্রশ্ন আসে। আমি আপনার স্নানের ব্যবস্থা করে দিচ্ছি, একটু অপেক্ষা করুন। হতাশ ভঙ্গিতে চেয়ারে গা এলিয়ে দিলেন অর্ধেন্দু। এই সময় ঘরে অরবিন্দজির আবির্ভাব হলো। সবার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে ইন্দ্রমোহন বললেন, প্রথমেই আসি পুরন্দর বর্মার কথায়। পুরন্দর বর্মা কে সেটা? বলছি। প্রথমেই জানিয়ে রাখি, শুভেন্দুবাবুর বাড়িতে প্রথম যিনি ভাড়া চাইতে এসেছিলেন, মানে সেই মহিলা, তিনি হিসেবের বাইরে, তার সঙ্গে এই কেসের কোনো সম্পর্ক নেই। এবার দ্বিতীয়, তিনি হলেন পুরন্দর বর্মা, যিনি বারবার আধার কার্ডের উপর কম্পিউটারের কারিকুরি করে কখনো শ্রীকান্ত মিশ্রা, কখনো অনির্বাণ রায়, ছবিটাও ঝাপসা করে রেখেছিল যাতে পরিষ্কার চেহারাটা না ধরা পড়ে। আমার জানা তথ্য অনুযায়ী সে একসময় মালবাজারে মজুমদার ভিলায় ছিল পুনাম নামের একটি মেয়েকে নিয়ে। স্ত্রীর পরিচয় দিলেও আমার আন্দাজ সে ছিল পুরন্দরের গার্লফ্রেন্ড। সেই মালবাজারই একদিন শ্রীঙ্কা মুখার্জির সঙ্গে পুরন্দরের আলাপ হয়। পুরন্দর সুদর্শন, মেয়েদের ইমপ্রেস করতে ওস্তাদ। হয়তো সবাইকে পারে না, পারাটা সম্ভব নয়, তবে 10-এর মধ্যে একজন হলে মন্দ কি। শ্রীঙ্কা এসেছিল তার মাসির বাড়িতে। পুনামকে ফেলে শ্রীঙ্কা মুখার্জিকে নিয়ে পুরন্দর চলে আসে এই ঝিল পাহাড়িতে। কি শুভেন্দুবাবু, তাই তো? আপনারা তো সবটাই জানতেন। শুভেন্দু পালের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তিনি আমতা আমতা করতে লাগলেন। আচ্ছা, আসছি, সেই প্রসঙ্গে আসছি। তারপর একদিন শ্রীঙ্কা মুখার্জিকেও ফেলে রেখে পুরন্দর ঘুরতে ঘুরতে দার্জিলিংয়ের একটা রিসর্টে গিয়ে উঠল। সেখানে তার নাম হলো ডেভিড ডিসুজা এবং তার বর্তমান সঙ্গিনীর নাম স্বস্তিমা শ্রেষ্ঠা। এবার কথা হলো, কে এই পুরন্দর? লোকটার নিজের বাড়ি গয়ের কাটায়। পুরন্দর হলো চরিত্রহীন, নানান অসাধু কাজের সঙ্গে জড়িত। একের পর এক মহিলার সঙ্গে সম্পর্ক করে বেড়ানোই তার কাজ। এক কথায় সেক্স ম্যানিয়াক, এবং তার চাইতেও বড় পরিচয়, সে হলো ড্রাগ সাপ্লায়ার। দার্জিলিং পুলিশ তাকে অনেকদিন ধরে খুঁজছিল। আশা করি অভিনব গুরুং অ্যান্ড কোম্পানি এতক্ষণে সেই রিসর্টে পৌঁছে গেছে। যাকে পুরন্দরের কাজ ছিল প্রেমিক সেজে কিছুদিন কাটানো, তারপর হয় প্রচুর টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া, নয়তো সেই মেয়েটির অশ্লীল ছবি দেখিয়ে ভয় পাইয়ে কেটে পড়া। আমার স্নানের ব্যাপারটা? পাগলামিটা বন্ধ করুন অর্ধেন্দু।
সরি, পাগলামির অভিনয়টা। আর স্নানে গিয়ে আপনার কাজ নেই, অভিনয়টাও আপনি পারেন না। কি শুভেন্দুবাবু, আপনার চাইতে আপনার ভাই 12 বছরের ছোট ছিল বলে তাকে সন্তান স্নেহে দেখতেন, সেটাই স্বাভাবিক, কিন্তু তাই বলে এটা কি করলেন? এতটা বোকামি? যাকে দরকারি কথাগুলো আগে সেরে নি। পালবাবুদের পারিবারিক চায়ের বাগানের অবস্থা দিনে দিনে পড়ে আসছিল। ছোট ছোট চা বাগানগুলো এখন ধুকছে, এ কথাটা সত্যি। পাইকারি বাজারে চায়ের ন্যায্য দাম নেই, প্ল্যান্টেশন অ্যাক্ট ঘিরে শ্রমিক অসন্তোষ, কর্মী ইউনিয়নগুলোর নিত্য নতুন দাবি দাওয়া, সব মিলিয়ে একেবারে নুয়ে পড়া অবস্থা। তাই এক লাফে 3000 টাকা মাসিক ভাড়া পেয়ে তারা এই দুজনকে থাকতে দিয়ে দিলেন। পুরন্দর এবারও ভেবেছিলেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মাস চারেক আনন্দ করে টাকা দিয়ে শ্রীঙ্কার মুখ বন্ধ করে দেবেন, কিন্তু গোলমাল হলো তখনই। শ্রীঙ্কা প্রেগনেন্ট হয়ে পড়ল। পোস্টমর্টম রিপোর্ট তাই বলছে। কোনো বিশাল অ্যামাউন্টের টাকাই তাকে লোভ দেখাতে পারল না। লাহিড়ী বাবু মাঝখানে বলেনি, পুরন্দর ছিল ড্রাগ সাপ্লায়ার, নিশ্চয়ই ড্রাগ এজেন্টদের নতুন টার্গেট হলো এই ঝিল পাহাড়ি। আপনি এবার কোমর বেঁধে নেমে পড়ুন, এখনই শিকড় ওপড়াতে না পারলে পরে বটগাছ হয়ে যাবে। তা শ্রীঙ্কা পুরন্দরকে চেপে ধরল, বিয়ে তাকে করতেই হবে, নইলে সে সবাইকে জানিয়ে দেবে, পুলিশে যাবে। এইবারে গন্ডগোল। মিস্টার অর্ধেন্দু পাল, যার নিয়মিত যাতায়াত ছিল একতলায়, ভালোবেসে ফেলতেন শ্রীঙ্কাকে। অর্ধেন্দুবাবু, ভুল বললে ধরিয়ে দেবেন প্লিজ। পুরন্দর দেখল এই সুযোগ, সে অর্ধেন্দুকে মোটা টাকা খাইয়ে তার দায়িত্বে শ্রীঙ্কাকে রেখে কেটে পড়ল। আমার আন্দাজ শ্রীঙ্কা সেই সময় টয়লেটে ছিল, তাই তাড়াহুড়োতে নিজের ব্যবহারিক জিনিসগুলো ফেলে রেখে শুধু ব্যাকপ্যাক ঘাড়ে তুলেই পুরন্দর পালায়। যাই হোক, এবার অর্ধেন্দুবাবু শ্রীঙ্কাকে বিয়ে করতে চাইলেন, কিন্তু শ্রীঙ্কা আক্ষরিক অর্থেই ভালোবেসেছিল পুরন্দরকে। সে কেন অর্ধেন্দুকে বিয়ে করতে যাবে? সে হয়তো বড়জোর অর্ধেন্দুকে সেভিয়ার ভেবেছিল, উড বি হাজব্যান্ড নয়। সে হয়তো ভেবেছিল অর্ধেন্দু তাকে সাহায্য করবে পুরন্দরকে খুঁজে বের করতে। গায়ের জোরে হলো না দেখে অর্ধেন্দু শ্রীঙ্কাকে ঘরে তালাবন্ধ করে আটকে রাখতে গেলেন। আমার আন্দাজ, পালাবার সময় বুদ্ধিমান পুরন্দরই শ্রীঙ্কার মোবাইল ফোনটা নিয়ে পালায়, অথবা অর্ধেন্দুবাবুই মোবাইলটা কেড়ে নিয়ে সুইচ অফ করে নিজের কাছে রেখে দেন। শ্রীঙ্কা অবশ্য জানলা দিয়ে চেঁচিয়ে লোক ডাকতে পারত, কেন করেনি আমি জানি না। হয়তো মানুষের উপর বিশ্বাসটাই সে হারিয়ে ফেলেছিল। আমার আন্দাজ, রোজ সন্ধ্যের সময় বা দুপুরের দিকে অর্ধেন্দু একবার করে হানা দিতেন সেই ঘরে, হয়তো রান্নাবান্নার সরঞ্জাম নিয়ে বা অন্যান্য টুকিটাকি দরকারি জিনিসপত্র নিয়ে। হয়তো প্রতিবারই শ্রীঙ্কাকে বিয়ের প্রস্তাব দিতেন অর্ধেন্দু, আর প্রতিবারই বিফল হতেন। এইবার সাম্প্রতিক ঘটনায় আসে। গত 10ই নভেম্বর অর্ধেন্দু মালবাজারে যান শ্রীঙ্কার জন্য কিছু জামা কাপড় কিনতে। অর্ধেন্দু এত জায়গা থাকতে মালবাজারে কেন গিয়েছিলেন সেটা পুলিশ আবিষ্কার করবে। আমার মনে হয় শ্রীঙ্কা মুখার্জির কারণে। যাই হোক, মালবাজারে আপনি গিয়েছিলেন তো অর্ধেন্দুবাবু? অস্বীকার করবেন না। লাহিড়ীবাবু, আপনার সেই অ্যাসিস্ট্যান্টটি মারাত্মক করিতকর্মা। ওর দৌলতেই আমি পুরন্দরের নাম, ঠিকানা, ফোন নম্বর পাই। আবার আমি যখন ভুটান থেকে আজ সকালে ফিরছি, তখন ইন্দ্রজিৎই ফোন করে জানায় মহামায়া ফ্যাশন স্টোরের স্টাফদের বর্ণনা অনুযায়ী আর্টিস্ট যে ছবিটা এঁকেছে সেটা আসলে এই অর্ধেন্দু পালের। মোটা, কালো, ঝাঁটার মতো গো। হয়তো অর্ধেন্দুবাবু সেদিন আরও কিছু কিনেছিলেন, আরও ড্রেস মেটেরিয়াল বা মেয়েদের সাজবার জিনিসপত্র। অর্ধেন্দুবাবু, আপনার অভিনয়ের মতো মেয়েদের সম্পর্কে আপনার ধারণাটাও নেহাতি কাঁচা। আপনি পুরন্দর বর্মার কাছে মেয়ে ফুসলানোর গল্প শুনে ভেবেছিলেন ব্যাপারটা অ্যাজ সিম্পল অ্যাজ ওয়াটার, কিন্তু আপনি পুরন্দর বর্মা নন। অতএব আপনার সব চেষ্টা বিফলে গেল। আপনি ভালো রাঁধতে জানেন, তাই না? এবার চেষ্টা করলেন ভালো ভালো রান্না করে খাইয়ে মেয়েটার মনটাকে হাসি খুশি রাখতে। কি হাস্যকর। চলে আসি 13ই সেপ্টেম্বরের ঘটনায়। আপনি শ্রীঙ্কার ঘরে বসে দরজা ভেজিয়ে তার সঙ্গে গল্প করতে করতে কোনো সবজি কাটছিলেন। কেমন? পুলিশ রিপোর্টে অন্তত সেসব কাটা সবজির চিহ্ন পাওয়ার কথা আছে, চোখেও দেখেছিলাম আমরা। সম্ভবত আপনি টের পাননি শ্রীঙ্কা কোন ফাঁকে পায়ে চপ্পল গলিয়ে কোনো শব্দ না করে ব্যাগ কাঁধে দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই চুপিসারে পালানোর ব্যাপারটা আমার মাথায় আসে যখন আমি একদম প্রথম থেকে আবার ভাবতে বসলাম। মনে করে দেখুন মিস্টার লাহিড়ী, প্রথম দিনে ঘরে ঢুকেই আমরা দেখেছিলাম
টেবিলে ছড়ানো সব পুরুষালী সামগ্রী। সে না হয় পুরন্দর ফেলে পালিয়েছে, কিন্তু একটা মেয়ে ঘরে থাকলে তার জিনিসপত্র তো থাকবে। এইখানে আমার মনে হয় শ্রীঙ্কা পালানোর প্ল্যান করছিল একদিন দুদিন ধরে, তাই তার সব জিনিসপত্র আমরা তার ব্যাগের ভেতরে পাই। অর্ধেন্দুবাবু, আপনার মাথার দোষ নেই ঠিকই, কিন্তু আপনি আসলে বদরাগী। আপনি নিমেষে ব্যাপারটা টের পেলেন এবং ছুরি হাতে নিয়েই লাফিয়ে উঠে তাকে আটকাতে গেলেন। অ্যাট দ্যাট মোমেন্ট হাতাহাতিতে ছুরিটা গভীরভাবে শ্রীঙ্কার গলার নলি কেটে বেরিয়ে গেল। সে দরজার সামনেই পড়ে যাচ্ছিল। আপনি তৎক্ষণাৎ তাকে ধরে নিয়ে টেনে হিচড়ে বিছানায় নিয়ে এসে শুইয়ে দিলেন। অর্ধেন্দুবাবু, আমি অন্তত এটা আন্দাজ করছি যে আপনি ইচ্ছাকৃতভাবে খুনটা করেন। অর্ধেন্দু পাল দুহাতে মাথার চুল খামচে ধরলেন। শুভেন্দু পাল এতক্ষণ চুপ করে বসেছিলেন, এইবার তিনি উঠে দাঁড়ালেন। অল অ্যাবসার্ড। খুনটা হয় 13 তারিখ, আর আমরা ফুটসিলিং যাই 11-তে। সেটা জানেন আপনি? মিস্টার লাহিড়ী, খুনটা কবে হয়েছিল সেটা শুভেন্দুবাবুকে আপনি বলেছেন? না, একেবারেই না। তাহলে শুভেন্দুবাবু, আপনি যদি দুদিন আগেই বাড়ি ছেড়ে চলে যান, তাহলে জানলেন কি করে কবে এক্স্যাক্টলি খুনটা হয়েছে? মানে লোকজনের আলোচনায়। তাই? লোকজন পেলেন কোথায়? আপনারা যেদিন এই বাড়িতে ফিরে এলেন তারপরে আর বাড়ি থেকে বেরোননি, পুলিশের বারণ ছিল। আরো শুনুন, আপনারা ভুটান স্টোর্স কমপ্লেক্সের ভেতরে একটা হোটেলে ওঠেন। হোটেলের নাম আপনি জানিয়েছিলেন। আমি নিজে সেই সার্ভানা হোটেলে গিয়েছিলাম, আর ওদের রেজিস্ট্রারে শুভেন্দু পাল অ্যান্ড 2 আদার্স কথাটা লেখা আছে 14 তারিখের পাশে। সেদিন কি হয়েছিল শুনবেন? আপনার আদরের ভাইটি কুকর্মখানি সেরে ভীষণ ভয় পেয়েছিলেন। সেটাই স্বাভাবিক। আপনার ভাই তো আর প্রফেশনাল মার্ডারার নন। তিনি এক দৌড়ে আপনার কাছে এলেন, অকুস্থলে তার হাওয়াই চপ্পল ফেলে রেখে। তখন আপনি বুদ্ধিটা বের করলেন। পরদিন সকালে মোস্ট প্রবাবলি ভোর হওয়ার আগেই বাড়ি ছেড়ে সপরিবারে চলে গেলেন। আপনি জানতেন একদিন বডি পচে গন্ধ ছাড়বে, তখন পাড়ার লোক পুলিশ ডাকবে, তখন আপনারা ভাজা মাছ উল্টে না খেতে পারার মতো মুখ করে ফিরে আসবেন, আর সব দোষ যাবে পুরন্দর ওরফে শ্রীকান্ত মিশ্রার ঘাড়ে। আপনি যতই ভাইকে পাগল সাজান আর যতই গোয়েন্দা গল্প পড়ুন, ক্রিমিনোলজি ব্যাপারটা আলাদা লেভেলের। শুভেন্দুবাবু, মার্ডার ওয়েপেনটা কোথায় লুকিয়েছেন? বাগানের জঙ্গলের মধ্যে? শুভেন্দুবাবু আর কোনো জবাব না দিয়ে দুহাতে মুখ ঢাকলেন। বলবেন না? বেশ, তাহলে পুলিশ সেই কথা বের করুক, আমার কাজ শেষ। কিন্তু অর্ধেন্দু আর শ্রীঙ্কা মুখার্জির মধ্যে রিলেশনটা আপনি কখন কিভাবে টের পেলেন? তার ক্রেডিটও আপনার অ্যাসিস্ট্যান্টের। শ্রীঙ্কা মুখার্জির কন্ট্যাক্ট বুক থেকে যে কটা নাম উদ্ধার হয় তার মধ্যে একটা নাম আমায় টেনেছিল, কেয়া মাইতি। কেয়া দেবী? আপনার বিয়ের আগে টাইটেল মাইতি ছিল তো? কেয়া দেবী হতবুদ্ধির মতো তাকিয়ে রইলেন। তাহলে ঠিকই ধরেছিলাম। যে সিম কার্ডটা অর্ধেন্দু ব্যবহার করত সেটা তার বৌদির বিয়ের আগেকার। তো লাহিড়ী বাবু, তাহলে? ইন্দ্র, সাবধান! সেকেন্ডের ভগ্নাংশে ইন্দ্রমোহন শুধু চোখের কোণ দিয়ে টের পেলেন অর্ধেন্দু একটা প্রমাণ আকারের ছুরি নিয়ে তার উপরে লাফিয়ে পড়তে যাচ্ছে। দুটো গুলির শব্দ, ঘর ভরে উঠল বারুদের গন্ধে। বিনোদ লাহিড়ীর হাতে ধরা পিস্তলের সরু নলের ভেতর থেকে তখন সরু ধোঁয়া উঠছে। অব্যর্থ লক্ষ্যে তিনি অর্ধেন্দুর হাতের কবজি গুঁড়িয়ে দিয়েছেন। সে এখন মাটিতে শুয়ে কাতরাচ্ছে, আর তাকে ঘিরে ধরেছে 3 জন কনস্টেবল। ইন্দ্রমোহন এগিয়ে এসে লাহিড়ীর হাত চেপে ধরলেন। থ্যাঙ্কস এট অন মিস্টার লাহিড়ী, ইউ আর মাই সেভিয়ার। থ্যাঙ্কস এগেইন। ওঙ্কারনাথ আর ইন্দ্রমোহন গাড়িতে চড়ে বসার আগেই এসে উপস্থিত হলেন বিনোদ লাহিড়ী আর ইন্দ্রজিৎ। অরবিন্দজি দাঁড়িয়েই ছিলেন। লাহিড়ী বললেন, আপনি ঠিকই বলেছিলেন, মার্ডার ওয়েপেন মানে ছুরিটা বাগানেই পাওয়া গেছে। আরে শুভেন্দু পালকে সামান্য কচলাতেই বেরিয়ে এলো। একটা জবা গাছের নিচে পোঁতা ছিল। আশা করি জানা যাবে যে ওর গায়ে লেগে থাকার শুকনো রক্তের নমুনাটা শ্রীঙ্কা মুখার্জিরই। শুধু একটাই রিকোয়েস্ট, আমি চাই না কোনো কেসেই আমার নাম ছড়িয়ে পড়ুক। ঝিল পাহাড়িতে তো নয়ই। এই কেস সমাধানের সব ক্রেডিট মিস্টার লাহিড়ীর। কিন্তু মিস্টার লাহিড়ী, আমি মাথা খাটালেও এই ইন্দ্রজিৎ কিন্তু আমাকে চমকে দিয়েছে। ভবিষ্যতে একজন দক্ষ পুলিশ অফিসার হয়ে ওঠার সব গুণ ওর আছে। রিটায়ার করার আগে ওকে রেকমেন্ড করতে ভুলবেন না। কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো আমি ভেবেই পাচ্ছি না। কেন, শোধবোধ তো সেদিনই হয়ে গেল লাহিড়ী বাবু।
আমি আপনার ক্যারিয়ারে একটা সামান্য দাগ রাখতে দিলাম না মাত্র, আর আপনি যে আমার পুরো জীবনটাই বাঁচিয়ে দিলেন। তাছাড়া আমার মতো একজন সত্য অনুসন্ধানের কাজ অপরাধীর দিকে আঙুল তুলে দেখিয়ে দেওয়া, আমি সেটাই করেছি। এবার আপনার কাজ পাল ফ্যামিলির পেটে খোঁচা মেরে সব আসলগুলো বের করে নিয়ে আসা, কেস সাজানো, কোর্টে তোলা, পানিশমেন্ট দেওয়া, কত কাজ। মনে রাখবেন, অর্ধেন্দু কাজটা করলেও ওর দাদারও কিন্তু সমর্থন ছিল। সত্য গোপন করা আর অপরাধীকে সাহায্য করাটাও কিন্তু একটা অপরাধ। আপাতত ইন্দ্রমোহন আর ওঙ্কারনাথ গাড়িতে বসে আছেন। কিছুক্ষণ আগে কথা হয়েছে সন্মুহর সঙ্গে। ইন্দ্রমোহনের মনটা বেশ ভালো আছে এখন। গাড়ি ছুটে চলল ডুয়ার্সের ঘন অরণ্যের অভিমুখে। এতক্ষণ আপনি শুনছিলেন অজিতেশ নাগের কাহিনী গোয়েন্দা ইন্দ্রমোহন ও মৃগেন্দ্র ভিলার রহস্য, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।